Hello and welcome everyone to Silly Point. এই মুহূর্তে অবশ্য আমি শাহনুর আছি and আমার সাথে সাজ্জাদ আছে. Alright, I've মানে fudged up the intro. Sorry for that. I wanted to play the new video but এত slow upload হচ্ছে and then it was processing and I'm like, you know what, screw it, I'll play it later. But anyways, আমি শাহনুর and আমরা আমার শেষ সাথে করব ওটা দিয়ে। সাজ্জাদ. Yeah, we can finish with that. Yeah, it's a great promo made by OBB. Credit to him for making such an awesome promo. So where do we begin, Shajjad? মানে there are no positives from the T20 team. মানে আমরা যদি ক্যাপ্টেন্সি নিয়ে স্টার্ট করি, then we talk about the batting, বোলিং নিয়ে বললেও দেখা যাচ্ছে যে স্পিনাররা মার খাচ্ছে আজকাল। নাসুম যাকে নিয়ে একটু ভরসা করা হচ্ছিল যে নেক্সট একটা হোয়াইট বল ভালো বোলার against him. আমি নাসুমকে নিয়ে আমি এখনো আশাহত হই নাই। হি জাস্ট হ্যাড এ ব্যাড ডে। এটা যে কারোরই হইতে পারে। স্টুয়ার্ট ব্রডও তো 36 রান দিছে। লুক ওয়্যার ইজ But here's the funny thing. আমাদের রেগুলার কমেন্টার প্লাস HardPixel টিভি মেম্বার তহিদুল ও কিন্তু এটা মেনশন করেছে যে বাংলাদেশের সাথে T20 ম্যাচে এনিওয়ান একটু সময় নিয়ে যদি ব্যাটিং করে দে উইল ফাইন্ড দ্যাট ওয়ান বোলার যাকে ধুমধারাক্কা পিটানো যায় অ্যান্ড এনিওয়ান ক্যান ডু দ্যাট অ্যান্ড সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রায়ান বার্ল হ্যাজ ডান দিস অন মাল্টিপল অকেশনস সো this is not new for Bangladesh. What is new for Bangladesh is that Zimbabwe প্রথমবারের মতো একটা টেস্ট প্লেইং নেশনকে T20 সিরিজে হারিয়েছে মানে মোর দেন ওয়ান ম্যাচ T20 সিরিজ যেটা হয়েছে সেটাতে বাংলাদেশও প্রথমবারের মতো হারলো আর কি ওদের সাথে জিম্বাবুয়ের সাথে হ্যাঁ Is the T20 team getting worse? T20 টিমটা কি আগের থেকে খারাপ হচ্ছে? Well, to be very honest, আমি actually surprised হই নাই যে বাংলাদেশ T20 সিরিজটা হারছে। আমি অফকোর্স আমি এমন না যে এক্সপেক্ট করছি যে হেরে যাবে, ব্যাপারটা তেমন ছিল না, কিন্তু যখনই টিমে একেবারেই আনকোরা প্লেয়ারদেরকে নিয়ে যাবে, আমি নতুন বলবো না, আমি আনকোরা প্লেয়ার বলবো, তো আনকোরা প্লেয়ারদেরকে নিয়ে যখন একেবারে নিয়ে যাবে তখন হচ্ছে যে এটা আসলে খুব যে আনএক্সপেক্টেড রেজাল্ট সেটা বলা যাবে না, বরঞ্চ জিম্বাবুয়ে তারা কিন্তু একটা উইনিং স্ট্রিকের মধ্যে ছিল। দে কোয়ালিফাইড ফর দ্য T20 ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ ঠিক আছে, সিঙ্গাপুর, পাপুয়া নিউ গিনি ওদের সাথে খেলছে, বাট স্টিল উইনিং ইজ উইনিং, এবং বলাই কিন্তু হয় যে উইনিং ইজ এ হ্যাবিট। তো জিম্বাবুয়ে কিন্তু সেই হ্যাবিটটার মধ্যে ছিল। পক্ষান্তরে বাংলাদেশের জন্য কিন্তু এটা অনেকগুলো মানে কি বলবো, অনেক জল ঘোলা করে একটা টিম বানানো হয়েছে, টিম পাঠানো হয়েছে, এবং মানে দেয়ারস নো প্ল্যান বিহাইন্ড ইট, টু বি ভেরি অনেস্ট। তামিমের রিটায়ারমেন্টের ঘোষণা তো সেদিন মাত্র দিল, কিন্তু ভাই তামিম তো খেলতেছে না, 2.5-3 বছর হয়ে গেল। 2.5-3 বছরেও তুমি যদি আমি একটা T20-র জন্য ওপেনিং খুঁজে বের করতে না পারি, তাহলে তো সেটা আমার ব্যর্থতা, সেটা প্লেয়ারদের ব্যর্থতা না, সেটা কর্তাদের ব্যর্থতা, সেটা নির্বাচক বোর্ডের ব্যর্থতা। আমরা কি করলাম, T20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে একটা লম্বা সময় ধরে আমরা নাইম শেখের পেছনে ইনভেস্ট করলাম, এবং নাইম শেখের পেছনে ইনভেস্ট করার পেছনে যুক্তি কি ছিল? সেই 2018 সাল, 4 বছর আগে একটা 80+ স্কোর, যেটা সে তার সেকেন্ড ম্যাচে খেলেছিল ইন্ডিয়ার সাথে, ওই একটা ইনিংস বাদে T20-তে বলার মতো কিছুই নাই নাইম শেখের। স্টিল ফাইন, আই এম অ্যাটলিস্ট হ্যাপি যে ওকে এনাফ চান্সেস দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে তার কপালটা খারাপ, সে নিজেকে ওভাবে মেরে ধরতে পারেনি। তারপর আসলে হচ্ছে মুনিম শাহরিয়ারদের কথা বলি, পারভেজ হোসেন ইমনের কথা বলি। গত 1.5 বছর, গত বিপিএল এর পরে হচ্ছে এই কোনো T20 ম্যাচ খেলে নাই, ধুম করে তাকে হচ্ছে যে ডেকে এনে অভিষেক করা দেওয়া হলো। সে এইচপি আর বাংলা টাইগার্স এর মধ্যে প্র্যাকটিস খেলা এগুলোর মধ্যে হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি 4 দিনের ম্যাচ হচ্ছে, 2 দিনের ম্যাচ হচ্ছে, সেখানে আমরা দেখেছি 1 দিনের ম্যাচ হচ্ছে, সেখানে কিন্তু T20-র কোনো প্র্যাকটিস বা T20-র কোনো কিছু সেখানে হচ্ছে না। তো সবকিছু মিলে মানে এইটা তো টেস্ট যেমন একটা স্পেশালিস্ট ফরম্যাট, আমার মনে হয় T20-টাও আসলে একটা স্পেশালিস্ট ফরম্যাট হয়ে যাচ্ছে, কারণ অবভিয়াসলি আমি নেমেই হচ্ছে যে ধুমধারাক্কা মারবো সেটাও যেমন ঠিক না, আবার হচ্ছে যে বড় শট খেলার মতো অ্যাবিলিটি থাকতে হবে। আবার সবসময় তো আসলে ফিজিক্যাল অ্যাবিলিটি সবচেয়ে বড় বলবো না। আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে কয়টা প্লেয়ার আছে যার ফিজিক্যাল অ্যাবিলিটি অনেক ভালো? হ্যাঁ, রোহিত শর্মার কথাও যদি বলি, রোহিত শর্মা কি খুব হেভিলি বিল্ড? আচ্ছা, রোহিত শর্মার কথা বাদ দিয়ে হার্দিক পান্ডিয়া কি খুব হেভিলি বিল্ড? রবীন্দ্র সূর্য জাদেজা, কুমার যাদব
সূর্য কুমার যাদব, রবীন্দ্র জাদেজা, তারপর হচ্ছে যে শ্রেয়াস আইয়ার, এরা কি খুব হেভিলি বিল্ড নাকি? কিন্তু ওরা কি বড় বড় ছক্কা মারতেছে না? আরে ভাই বাংলাদেশের কথাই বলি না, আফিফ হোসেন কি খুব হেভিলি বিল্ড? ইয়েস, আফিফ হোসেনও কিন্তু লম্বা লম্বা ছক্কা মারছে। কেন? যখন হচ্ছে যে সে টেকনিক, যখন টাইমিং আর একটু সেন্স যখন কাজ করে। তো এই জিনিসগুলো কখন মানুষের আসবে বা কখন ন্যাচারালি আসবে? কারণ খেলাটা এমন একটা জায়গা, ক্রিকেট খেলাটা যখন হচ্ছে যে 22 গজের ওপাশ থেকে যখন একটা স্পিন বলও আসবে, আমি কিন্তু রিয়াক্ট করার জন্য সেকেন্ডস পাবো, আর ফাস্ট বোলিং হলে তো ফ্র্যাকশন অফ সেকেন্ডস পাবো। তো সেখানে আসলে স্কিলসটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যে ইট বিকামস মোর অফ এ রিফ্লেকশন রাদার দ্যান স্কিল। তো ওই রিফ্লেকশনে আসার জন্য তো লর্ডস অফ প্র্যাকটিস দরকার। সে প্র্যাকটিসটা তো হচ্ছে না। বছরে একটা টি-20 টুর্নামেন্ট খেলে, সেটা হচ্ছে বিপিএল। আর বিপিএল এর পরে তারপরে হচ্ছে যে আগামী বছর বিপিএল হবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। এই ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু এবার হচ্ছে যে 3 বছরের বিপিএল এর একটা সূচি বা একটা শিডিউল প্রকাশ করেছে। তাও এখন যাই হোক, এগুলা নিয়ে তো অনেক, মানে আমার কথা হচ্ছে যে মূলত তো খেলাই হচ্ছে না, টি-20টা খেলবে কোত্থেকে? তারপরে আরো মানে সো টি-20-র এই জায়গাটা থেকে দেরিতে হলেও হয়তোবা তারা অনেক কিছু চিন্তা করতেছে যে সিনিয়রদেরকে বাদ দিয়ে এখন কিছু করব কিনা বা সামনে যাবো কিনা, সেখানেও কিন্তু কোনো প্ল্যান নাই। আমাদের লাস্ট সিলি পয়েন্টে কিন্তু আমাদেরই একজন ভিউয়ার্স তিনি কিন্তু কোশ্চেন করেছে যে মিডল অর্ডারের ব্যাটিং কে করবে। সেটাই কিন্তু ঘটলো সিরিজে, আমরা কিন্তু সেটাই দেখলাম। আমরা চারটা পাঁচটা প্লেয়ার নিয়ে গেছি যারা হচ্ছে যে ডোমেস্টিকে টপ অর্ডার, আরো স্পেসিফিক্যালি বললে ওপেনিং এ খেলে ভালো করেছে। হ্যাঁ, আমরা যে দুজন ওপেন করেছে, মুনিম শাহরিয়ার, লিটন, তারপর পারভেজ হোসেন লিমন, তারপর এনামুল বিজয়, নাজমুল শান্ত, আফিফ, 6টা প্লেয়ারের নাম বলতে পারবো যারা টপ 3-তে খেলে রেগুলার। এই 6টা প্লেয়ারকে ঘুরে ফিরে আমি নাম্বার 1-6 খেলাচ্ছি, তাহলে তারাও তো ব্যর্থ হবে, এটাই তো খুব স্বাভাবিক না? কারণ এই সব জিনিসগুলাই কিন্তু আসলে ম্যাটার করে। আমার কোনো স্পেশালিস্ট কোনো পজিশনের জন্য কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নাই, আমার কিছু নাই। আমি কিন্তু আবারও বলছি যে প্লেয়ারদেরকে এখানে দোষ দিয়ে কোনো লাভ নাই, প্লেয়ারদের এখানে আসলেও কোনো দোষ নাই। আমি বিজয়কে কি নিয়ে দোষ দিব ভাই? ও তো খেলছে হচ্ছে যে ও 1012 রান তো করছে সে ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্টে, সেখানেও তো তার স্ট্রাইক রেট হচ্ছে 100, সে টি-20-তে এসেও তাই খেলবে, তাই না? কারণ তার তো সেই অভ্যাসটাই ছিল না যে আমি প্রথমে এসেই সিঙ্গেলস বের করব, বাউন্ডারি বের করব, সেই জিনিসটাই তো নাই। আর যখনই তাড়াহুড়া করতে গেছে খুবই দৃষ্টিকটুভাবে সে আউট হচ্ছে, তাই না? তো এখানে হ্যাঁ, বিজয় একটা জিনিস বলতে পারে যে বিজয় যখন দল থেকে বাদ গেছে ওর ফুটওয়ার্ক, টেকনিক, হাবিজাবি এমন অনেক কিছু আসে, আমি এত নিটিগ্রিটিতে যাবই না, আমি শুধুমাত্র অভ্যাসের কথা বলবো। তো ওই অভ্যাসটা তো নাই। পারভেজ হোসেন ইমন, একে তো বেচারা কালকে ডেবিউ হওয়ার সময় তার এমনিও নার্ভাসনেস কাজ করছিল, শটটা কিন্তু ওয়াজ নট, দ্য আইডিয়া ওয়াজ রাইট, কিন্তু এক্সিকিউশনটা হচ্ছে না। এক্সিকিউশনটা কোত্থেকে হবে ভাই? বছরের যদি একটা টুর্নামেন্ট খেলে, তারপরে আরো 1 বছর পর একটা ম্যাচ খেলে, তাও আবার ইন্টারন্যাশনাল ম্যাচ, তো এই প্র্যাকটিস গুলো তো থাকতে হবে। সো ওইটাই আর কি, আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা আসলে টি-20 অ্যাকচুয়ালি, আমি পার্সোনালি টি-20 ফরম্যাটটা খুব একটা পছন্দ করি না, কিন্তু সত্যি কথা হচ্ছে যে টি-20 ইজ দ্য ফিউচার অফ ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট থাকে কিনা উই ডোন্ট নো, কিন্তু টি-20 থেকে যাবে। সো টি-20 যেহেতু থেকে যাবে, সো ক্রিকেটে সার্ভাইভ করতে হলে এটা নিয়ে ভাবতেই হবে, আর এটা নিয়ে এখনই ভাবতে হবে। এটা নিয়ে অলরেডি উই আর লেট, বাট স্টিল এখনো জিম্বাবুয়েও তো আস্তে আস্তে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, তারাও তো এবার কোয়ালিফাই করতেছে। তো অবশ্যই মানে সব রসাতলে চলে গেল, হাই হাই রব উঠায় আসলে লাভ নাই। উই নিড টু লুক ফরওয়ার্ড। সো খেলার সংখ্যা বাড়াতে হবে। আরো অনেকগুলো কারণ আছে, ইভেনচুয়ালি একবারই সব না বলি, আস্তে আস্তে যখন প্রসঙ্গ আসবে তখন আস্তে আস্তে বলবো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এন্ড আস্তে আস্তে করে আমরা আমাদের সাথে অন্য যারা আছে তাদেরকেও নিয়ে নেই। আমাদের সাথে এবিপি জয়েন করেছে, অ্যাজ ইউজুয়াল তার ক্যামেরা অফ, আই ওয়ান্ডার ওয়াই। আর আমাদের সাথে কিন্তু তৌসিফ কবির আছে, ইটস মানে প্যাকড আস, ও এবিপি হ্যাজ হিজ ক্যামেরা টুডে, একদম সেটিং এ পিছনে উইথ দ্য, যদিও সে নিজেকে মিউট করে রেখেছে, সো প্রশ্ন আসবে, জবাব দিব, এখন কোশ্চেনের অ্যান্সার দিব। শানুরের তো অনেক কথাই থাকে, বাট দিস ইজ আ ক্রিকেট শো, বাট মানে শানুর তুমি আমাকে উত্তক্ত করবা না, ওকে? ডোন্ট টেক মি দেয়ার, ওই যে ওখানে নিও না, এটাই আমার রিকোয়েস্ট। হাই তৌসিফ, হ্যালো সাজ্জাদ। এই তৌসিফ কত বছর পর আবার আসলাম ফিরে। তৌসিফকে জিজ্ঞেস করতে চাই যে একটু আগে সাজ্জাদ যেটা নিয়ে ডিসকাস করতেছিল, সো
হোয়াটস ইউর ফিলিং অন ইট, মানে বাংলাদেশের টি-20 ক্রিকেট নিয়ে গো হেড, শেয়ার ইউর ফিলিংস, ওপিনিয়ন্স। আর আর এখান থেকে আসলে ইমপ্রুভমেন্টের ওয়েটা কিন্তু খুব সিম্পল, মানে সাজ্জাদ যেটা বললো যে প্লেইং মোর গেমস, এইটা ছাড়া হোয়াট এলস ডু ইউ থিংক ক্যান বি ডান? দ্য থিং ইজ কি, মানে একটা জিনিস না, ইটস বিন লাইক একটা প্রসেসের মতো হয়ে গেছে, একটা সাইকেলের ভেতর আমরা ঢুকে গেছি। স্টার্টিং ফ্রম প্লেয়ার্স, ম্যানেজমেন্ট, সাপোর্টার্স, রিপোর্টার্স, কমেন্টেটার্স, যেটাই বলি, ঠিক আছে, আমার কাছে ইটস ফিলস লাইক উই আর ইন আ সার্কেল, যেইটা মানে একই কথা প্রেস কনফারেন্সে আমরা শুনবো, নো ম্যাটার হু দ্য ক্যাপ্টেন ইজ, নো ম্যাটার হু দ্য সিলেক্টর ইজ, একই কথা শুনবো, নো ম্যাটার হু দ্য রিপোর্টার অর হু এলস উই আর সেইং, আমরা একই কথা বলবো। দিস ইজ দ্য ফার্স্ট থিং রাইট নাও বাংলাদেশ ক্রিকেটে। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হওয়ার পরে সে তার কথা বলছে, উই ওয়ান্ট টু প্লে আওয়ার অ্যাটাকিং ক্রিকেট। ফার্স্ট অফ অল, আই ডোন্ট নো ওয়েন বাংলাদেশ হ্যাজ প্লেড অ্যাটাকিং ক্রিকেট। মোস্ট অফ দ্য টাইম আমরা মডারেট খেলছি, অ্যাটাকিং খেলি নাই, ডিফেন্সিভ এন্ড মডারেট খেলছি। সোহান নিজে খেলছে, অ্যাটলিস্ট সোহান নিজে খেলছে, দ্যাটস দ্য পয়েন্ট। সো জানি না কবে অ্যাটাকিং খেলছি, বাট উই অ্যাগেইন এন্ড অ্যাগেইন সে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই, বাট খেলি না। সেকেন্ড অফ অল হচ্ছে ওভারঅল একটা সিস্টেম না, মানে ইটস বিন লাইক আ প্যাকটা কি হয়ে গেছে যে আমরা সিলেক্ট করে নিছিলাম যে দিস তামিম, মুশফিক, রিয়াদ, এই যে যে পাঁচজন, বা মাশরাফি থাকার সময় পাঁচজন ছিল, এরপরে চারজন হলো, আমরা ধরেই নিছি যে দে আর প্লেইং, উই আর ইন গুড হ্যান্ডস। অ্যান্ড সবসময় একটা কথা কিন্তু আমি পার্টিকুলারলি বেশি বলে আসছি, দ্যাট ইজ যে বিসিবি সবসময় শর্ট টার্ম প্ল্যান করে। সো দেখেন, যখন আপনি শর্ট টার্ম প্ল্যানিং করবেন, তখন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন না দ্যাট ইউ উইল গেইন সাকসেস। তখন কিন্তু আপনি একটা জেনারেশন গ্যাপের মধ্যে পড়বেন। একটা সময় শ্রীলঙ্কা পড়ছিল, শ্রীলঙ্কা ইজ নাও ওভারকামিং থ্রু দ্যাট। ওরা কিন্তু ওদের জয়বর্ধনে সাঙ্গাকারা চলে যাওয়ার পর একটা হিউজ গ্যাপে পড়ছিল, সেখান থেকে তারা রাইট নাও ওভারকাম করতেছে। বাট মাঝখানে আমরা কি দেখছি যে শ্রীলঙ্কান ক্রিকেটের কি অবস্থা ছিল? দে ওয়ার ইনটু দ্য ট্র্যাশ বলা যায়। সেখান থেকে কিন্তু তারা আবার কাম ব্যাক করতেছে। বাট ইয়েট অ্যাগেইন, ওইখানে ওই শ্রীলঙ্কান ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারে কারা ইনভলভ ছিল? যারা ইনভলভ ছিল, দে হ্যাভ বিন ইনটু দ্য ওয়ার্ক। বাট আমরা কিন্তু সেভাবে কিন্তু ওইটা দেখতে পাচ্ছি না। নাও ইফ আই সে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, ওইটাকে সাইডে রাখি, বাংলাদেশের কথা যদি আসি, অ্যাকচুয়ালি কি আমরা নিউ প্লেয়ার প্রডিউস করতে পারছি? মানে এই যে যে আমরা বলতেছি একটা নতুন বাঞ্চ অফ টিম আমরা টি-20 তে পাঠাইছি, আই গেস সোহানি প্রেস কনফারেন্সে বলছিল যে, অর তামিম বলছিল, আই ডোন্ট রিমেম্বার, বাট কেউ একজন বলছিল দিস ইজ নট এ নিউ টিম, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 6 to 7 ইয়ার্স। আমরা কিন্তু সেই আনামুল হক বিজয়কেই খেলাইতেছি ওয়ান ডাউনে। আমরা আফিফকে বলবো নতুন না, আফিফ আগে থেকে খেলতেছে। আমরা লিটনকে বলবো নতুন না, লিটন 2015-এ ডেবিউ করছে। আমরা নতুন কাকে বলবো? ডেবিউ করাইছি পারভেজ হোসেন ইমনকে শুধু, রাইট? আমরা আর কাউকে কিন্তু নতুন ডেবিউ করাই নাই। আর এরকম না যে এই ইয়াং বাঞ্চ অফ পিপলরা এই একটা ট্যুর গ্রুপের সাথে যাচ্ছিল না, যখনই বাংলাদেশ ট্যুর করতেছিল এই নামগুলাই কিন্তু ঘুরে ফিরে থাকতেছে। সো ফার্স্ট অফ অল, দিস ইজ নট এ নিউ টিম, দিস টিম হ্যাজ বিন, আমরা বলতে পারি এই টিমটা একটা প্রসেসের ভেতর থাকতে পারতো, কিন্তু সেই প্রসেসটা কিন্তু আমরা চালু করি নাই। আমরা কি করতাম, আমরা সিরিজ সিকিউর করার পরেও যখন ফাইনাল বা থার্ড গেমটা খেলতাম, লাস্ট আমরা ওডিআই সিরিজ যেটা খেললাম এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ, সেখানেও কিন্তু আমরা দেখলাম তামিম ওয়ান্টেড টু গিভ সাম নিউ গাইজ ইনটু দ্য স্লট, যে আমরা কিছু যদি রেস্টে যাই, নতুনদেরকে খেলাইলে দে উইল গেট সাম ভাইব টু প্লে দ্য গেম। বাট সেটা কিন্তু হয় নাই বিকজ অফ টিম ম্যানেজমেন্ট, এটা কিন্তু সে নিজেই বলছে যে ওরা যেতে চায় না। সো আমরা কিন্তু এই প্র্যাকটিসটা আগে থেকে করে আসি নাই। যেহেতু আমি আগে থেকে করে আসি নাই, উই ক্যানট এক্সপেক্ট যে এরকম একটা নতুন টিমকে পাঠিয়ে দিলে দে উইল বি, নতুন না মানে এরকম একটা নতুন 11কে নিয়ে খেললে দেয়ার উইল বি সেম রেজাল্ট। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি, যে ওভারঅল পারফরমেন্স আমাদের ছিল থ্রু আউট দ্য জিম্বাবুয়ে সিরিজ, ফার্স্ট ম্যাচ বাদ দিলাম, সেকেন্ড ম্যাচ বাদ দিলাম, থার্ড ম্যাচ, এইটাকে আসলে আমরা হারার মতো, মানে 150 আমরা যদি টি-20-তে চেজ করতে না পারি, তাহলে তখন না মানে প্রশ্ন কোয়ালিটি অফ দ্য গেম নিয়ে আসবে না, কোয়ালিটি অফ দ্য টিম নিয়ে চলে আসে। মানে এখন যে এত সমালোচনা করছে কেন হচ্ছে, কারণ আমরা 150 চেজ করতে পারতেছি না, যেখানে টি-20-তে 180 রাইট নাও ইজ কোয়াইট অ্যাচিভেবল। আমরা যে কয়টা টি-20 ম্যাচ দেখি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক, সেখানে 160, 70, 80 এই তিনটা রান একদম অ্যাচিভেবল। ইভেন 190, 200 ওইটা আমরা ধরে নিই এক্সেপশনাল, বাট 150 এটা অ্যাচিভ করতে পারতেছি না, উই আর কলাপসিং। সো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অ্যালার্মিং। তাহলে এই যে যে যারা এত বছর ধরে 6-7 বছর ক্রিকেট খেলতেছে, তারা কি করতেছে? তারা কি অ্যাকচুয়ালি ওই মানে থ্রু আউট দ্য প্রসেসে সমস্যা হচ্ছে,
নাকি তাদের মেন্টালিটিতে সমস্যা হচ্ছে, তাদের গেম অ্যাপ্রোচে সমস্যা হচ্ছে? আমি যদি লাস্ট ম্যাচের কথা বলি, স্পেশালি শান্ত, আনামুল হক বিজয় অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদের কথাও আমি বলবো, তাদের যে খেলার অ্যাপ্রোচটা ছিল এটা দেখে মনে হচ্ছিল না যে দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর লাস্ট 6 or 7 years। তারা খেলতে নামছে, ইটস ফিলস লাইক যে মানে নামছে জাস্ট মনে হচ্ছে যে কাইন্ড অফ, হ্যাঁ খেলতে নামছি, কি হইতেছে বুঝতেছি না, বল কোন দিকে যাইতেছে, পিচ তো হিউজ টার্ন খাচ্ছে, এরকম একটা মনে হইতেছে। বাট দিস ইজ নট দ্য কেস, রাইট? এরকম পারফরমেন্স তাদের কাছ থেকে তো আমরা এক্সপেক্ট করতে পারি না। এক শান্তকে আর কত ব্যাক করবো আমরা? আমরা এক আনামুল হক বিজয়কে কত ব্যাক করবো? আনামুল হক বিজয় ড্রপ খাবে, সে ডোমেস্টিকের পারফরমেন্সের জন্য জিমে যাবে, সে ডোমেস্টিকে গিয়ে তারপর জিমে যাবে, জিমে গিয়ে ঘাম ছড়াবে, তারপরে কতগুলো প্রেস কনফারেন্স আনবে, প্রেস কনফারেন্স আনার পরে সাথে আমি শুনতেছি। আরেকটা হ্যাঁ হ্যাঁ জিনিস বলেন করবে, না। আরেকটা জিনিস করবে, একটা 4-6 বা একটা ভালো শট খেলার পর এরকম করবে। এক্স্যাক্টলি দ্যাটস দ্য পয়েন্ট। মানে আমার কথা হইতেছে ভাই, মানে এইটা কি ধরনের কথা? মানে ও একটা ডোমেস্টিক সিজন ভালো খেলা বা একটু জিমে গিয়া, ভাই আই এম সরি টু সে, মানে হয়তো এটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে, সো আই এম সরি টু সে, লম্বা চুল রাখলেই ভাই আপনি ধনী হয়ে যাবেন না। সে, হ্যাঁ না 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 গেল না ভাই, আমি আপনারা বলি, সে যখন টিম থেকে ড্রপ আউট হয়েছে সে লম্বা চুল রাখছে টু শো দ্য ডিটারমিনেশন, যে মানে সে খুব প্র্যাকটিস, মানে আমরা বলি না যে লম্বা চুল রাখতেছি, দাড়ি টাড়ি কাটতেছি না বিকজ অফ আমি চুল মানে কাটার হার্ড সময় ওয়ার্ক। পাচ্ছে না। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে এত ডিটারমিনেশন, এত কিছু, দেন হোয়াটস দ্য পয়েন্ট কামিং ব্যাক টু দ্য টিম ইফ ইউ ক্যান্ট পারফর্ম? মানে দিস ইজ ইনসেইন আসলে। ক্রিকেটের অবস্থা যদি বলি, থ্যাংক গড, মানে আমি কেন বলতেছি থ্যাংক গড, যে মানে কিছু কিছু সময় আমি খুব কমেন্ট্রিটা মিস করতেছিলাম বিকজ অফ গেটিং ইনভলভ ইনটু দ্য আদার সেক্টর। বাট যখন আমি এই ধরনের রেজাল্ট দেখি, এই ধরনের পারফরমেন্স দেখি, আই জাস্ট ফিল লাইক থ্যাংক গড এটা আমার লাইভে আর কমেন্ট্রিতে নেই, আমি অ্যাটলিস্ট গালাগালি করতে পারতেছি এখন। যে বাসে বসে আমি খেলা দেখতে দেখতে আসতেছি বা গাড়িতে বসে খেলা দেখতে দেখতে আসতেছি, আমি অ্যাটলিস্ট আর গালি দিতে পারতেছি, আমি অন এয়ার থাকলে গালি দিতে পারতাম না। মানে এতটা হতাশ। সো ওভারঅল টি-20 ক্রিকেটে যদি আমরা কথা বলি, সাজ্জাদ ভাই হ্যাজ মেনশনড আ ভেরি গুড পয়েন্ট। আমাদের ফার্স্ট অফ অল আমাদের ডোমেস্টিক ক্রিকেটের কোনো ক্যালেন্ডার নাই। ওডিআই টেস্ট বাদ দিলাম, একটা বিপিএল এর পারফেক্ট ক্যালেন্ডার নাই, আমরা জানি না বিপিএল কবে হবে। উই হ্যাড টু ওয়েট লাইক আওয়ার এসএসসি এক্সাম রুটিনস, যে এসএসসি এক্সামের রুটিন কবে দিবে, বসে থাকবো, পেপারে একটা নিউজ আসবে বা একটা নিউজে খবর আসবে, হ্যাঁ অত তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু। বিপিএল এর ক্ষেত্রে এরকম যে অত তারিখ থেকে বিপিএল শুরু হবে, এমন করে আমাদের ওয়েট করা লাগে। উই ডোন্ট হ্যাভ আ প্রপার স্ট্রাকচার, আমরা জানি না কোন সিজনে খেলা। হ্যাঁ এখানে অনেক ব্যাপার আছে, ক্রিকেটের অনেক ইস্যুস আছে, আইপিএল এর সিজন ঢুকায়, এখান দিয়ে অন্যান্য সিরিজ থাকে, সবকিছু মিলে বিসিবিকে একটা কাজ করতে হয়। বাট আমার মনে হয় যে এত বছর ধরে যেহেতু তারা অর্গানাইজ করে আসছে, একটা স্ট্রাকচারে মোটামুটি আনা যেত। আমি যদি সেটাও বাদ দিই, প্লেয়ারদের নিয়ে আমরা কি করতেছি? মুনিম শাহরিয়ার ছেলেটা বিপিএল এ ভালো খেললো, ভালো একটা সিজন খেলছে, তারপরে তাকে নিয়ে আসলাম, আয়না আমরা বললাম যাও বাবা তুমি ওপেন করো। আনামুল হক বিজয়, অনেকে একটা কথা বলতেছিল যে বিজয় ওডিআইতে ভালো খেলছে, হি শুডন্ট হ্যাভ বিন ইন টি-20, হি শুড হ্যাভ বিন ইন ওডিআই। বাট আমার পয়েন্ট হচ্ছে যে সে যদি ইনফর্মই থাকে, সে ওডিআইতেও খেলতে পারবে, টি-20তেও খেলতে পারবে, ইটস নাথিং। দ্য থিং ইজ যে সে ডিপিএল এ ভালো করছে, ফাইন। বাট এখানে এসে আনামুল হক যে মানে খুব ফাটায় দিতে পারবে, এটা আমার কাছে মানে, ইফ আই গেট ক্লিয়ার, আরো স্ট্রেট ফরওয়ার্ডলি বলি, কিছু কিছু প্লেয়ারের কোয়ালিটির ব্যাপার আছে। অ্যান্ড আনফর্চুনেটলি আনামুল হক বিজয় আফটার 2015 ওয়ার্ল্ড কাপ, হি লস্ট হিজ কোয়ালিটি। তার তার খেলায় হয়তো সে পারফরমেন্সটা দেখাচ্ছে, ডিপিএল এ দেখাইতে পারছে, বাট ওয়েন ইট কামস টু দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট, হয়তো প্রেসারে কোপ আপ করতে পারতেছে না, হয়তো বা গেম অ্যাপ্রোচ বুঝতে পারতেছে না, হয়তো বা টিম কম্বিনেশনের যে টিমের গেম প্ল্যানে ওভারঅল যে থটটা দেওয়া হচ্ছে সে সেটা পিক করতে পারতেছে না। দ্যাটস ওয়াই সেটা মাঠে এক্সিকিউট হচ্ছে না। এটা হতে পারে, উই আর অল হিউম্যান বিংস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক ইটস হাই টাইম। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম, আমাকে যদি বলেন এই পার্টিকুলার সিরিজে কে, মানে নুরুল হাসান সোহান ছাড়া আমার মনে হয় না আর কাউকে আমার চোখে লাগছে। আর লাস্ট থার্ড টি-20তে আফিফের নকটা, অ্যান্ড কিছু জায়গায় প্লেয়ারদের সিলেকশনের ব্যাপারে আমি যদি বলি, ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলে আসছি, ইন টি-20 অ্যাটলিস্ট রাইট নাও আই ফিল যে আফিফ হোসেন ধ্রুব শুড কাম আপ অন টপ, ওইখানে একটু উপরে আসা উচিত ব্যাটিং টপ অর্ডারের। দেন এদিক থেকে যদি আমরা চিন্তা করি, অন দি ডাউন দ্য অর্ডারে যারা খেলতেছে, শেখ মাহিদি, ও ছেলেটাকেও একটু ফিনিশিং টাইপ একটা রোল দেওয়া উচিত। আর এই সিরিজে আই থিঙ্ক সবচেয়ে বড় যে মিস আউটটা ছিল এটা ছিল ইয়াসির রাব্বি। ইয়াসির রাব্বিকে যদি খেলাইতে পারতাম, উই উড হ্যাভ, আই থিঙ্ক অ্যাটলিস্ট উই কুড
got something good from him. So overall, and last but not the least, I think it's really really frustrating to watch such a kind of a game. That's the thing, Shanur bhai. ওয়েল তৌসিফ মোটামুটি মানে অ্যানালাইসিস অ্যান্সার কোয়েশ্চেন সবই করে ফেলছে। এবিপি ইটস ইয়োর টার্ন। আমরা প্রশ্নে যাব আসলে। আমাদের যে দর্শক কমেন্ট করছে সেই কমেন্টগুলো নিব। আমি সব স্টার্ট করে রাখছি। আই জাস্ট লার্ন দিস নিউ থিং যে ইউ ক্যান স্টার আউট কমেন্টস যেগুলি আর কি ইউ ওয়ান্ট টু টেক লেটার অন। সো সেটা করে করে সেন্ড ইন ইউর কমেন্টস, কমেন্ট করতে থাকেন আপনারা, আমরা সেই কমেন্টগুলো নিব। এবিপি ইফ ইউর উইলিং টু টক, মানে আই ডোন্ট নো ইফ ইউর ডান ইটিং, কারণ I'm done. তোমার টিমকে নিয়ে মানে কিছু বলবো না, ম্যান তৌসিফের ইউনাইটেডকে নিয়ে কিছু বলবো না, এই কুকিং ইটিং লং নিয়ে কিছু র্যান্ট, বলবো না। না তৌসিফের লং র্যান্টটা আমাকে একদিক থেকে হেল্প করছে, লাইক আই হ্যাড টু কুক ফর মাইসেলফ আজকে একটু, এন্ড দেন ওইটাই খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নিলাম। তোমার টিম তো আর পারবে না। My pleasure. My pleasure. Always my টিম, হ্যাঁ আমার টিম পারতেছে না, বাংলাদেশ পারতেছে না। আর বাংলাদেশ না, ইউনাইটেড। এই যে মানে আমি বলছিলাম ডোন্ট গো দেয়ার। আজকে সিলি পয়েন্ট আমরা অন পয়েন্ট ক্রিকেট নিয়ে কথা বলবো, আমি ওইদিকে যাইতেই চাই না। মানে বাট ইউ হ্যাভ টু উইল হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় মানে পাবলিকলি আমরা আসলে ওগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। ভিতরে ভিতরে যা করছো, the torture that you put us through week in week out, এই কয়েক সপ্তাহ ধরে আর কি, I'm just waiting. যাই হোক, let's get back to the main points over here. সাজ্জাদ did a good intro, তৌসিফ তারপর তার মতামত দিলই। মানে basically আমার র্যান্টে যাওয়ারও ইচ্ছা নাই। The only thing I can understand from the entire situation right now is one day cricket is something যেটা বাংলাদেশ by default মানে তাদের ওভারঅল যে স্ট্রাকচারটা, লাইক স্টার্টিং ফ্রম হাউ উই স্টার্টেড প্লেইং ক্রিকেট, বা ক্রিকেট আমাদের দেশে কিভাবে পপুলার হলো এন্ড এভরিথিং, কোন ফরম্যাটটা সবাই খেলছে, উই অল হ্যাভ দোজ বিগ স্টোরিজ। মানে ইভেন পাকিস্তান আমল থেকে শুরু করে অনওয়ার্ডস, ইট ওয়াজন্ট রিগার্ডিং টেস্ট ক্রিকেট। মানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন টুর্নামেন্টটা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, এন্ড দ্যাট ইজ আ 50 ওভার ফরম্যাট। তো আলটিমেটলি যেটা হয়েছে, মানে উই অলওয়েজ গট অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট ইজ দ্য ফরম্যাট, যেটা হচ্ছে আমাদের ডিফল্ট সেটিং। মানে একটা প্লেয়ার যখন আসতেছে এটা ওর ডিফল্ট সেটিং এর মধ্যে পড়ে যায়। মানে উই হ্যাভেন্ট ট্রানজিশন ফ্রম দেয়ার টু এনিওয়্যার এলস। সো ওই ডিফল্ট সেটিং এ থেকে উই ট্রাই টু প্লে ইন আদার ফরম্যাটস, লাইক টেস্ট ক্রিকেট আমরা খেলতে যাই, টি-20 তে খেলতে যাই। টি-20 তে উই আর ভেরি টু স্লো অ্যান্ড টু টিমিড, কারণ হচ্ছে ওখানে অপোনেন্টরা আসলে রান আটকাইতে চায়, এন্ড দ্যাটস ওয়্যার উই স্ট্রাগল। ওরা রান আটকাইতে চাইলে উই কান্ট স্কোর। আর টেস্ট ক্রিকেটে হচ্ছে দে আর কামিং টু টেক উইকেটস, সো সেখানে হচ্ছে কি আমরা রান করতে স্ট্রাগল করি না, বাট উইকেট দিয়ে এসে পড়ি, বিকজ that's what the opponent wants us to do. So দুই দিকে আমাদের দুই ধরনের স্ট্রাগল এমনিই থাকে। রাইট নাও আমাদের এন্টায়ার পাইপলাইন, এন্টায়ার স্ট্রাকচার, এন্টায়ার ক্রিকেট বোর্ডের সিচুয়েশন, এন্টায়ার ক্রিকেটিং ক্লাইমেট বাংলাদেশের পুরাটাই হচ্ছে ডিফল্ট সেটআপ, যেটা আমাদের 30 odd years ধরেই ছিল, which is মানে ওডিআই ক্রিকেটের মধ্যে একটা আলাদা একটা চিল ফ্যাক্টর আছে। মানে you can turn on and off, you can be a bit slow and then quicken up your innings. You have time if you fall into a একটা গর্তের মধ্যে পড়ে গেলে ওখান থেকে বের হওয়ার চান্স থাকে, টাইমটা থাকে। সো আলটিমেটলি হোয়াটস নিডেড, মানে ওই জায়গায় যেহেতু টাইম আছে, প্রিপারেশন লাগে অবভিয়াসলি। আই ওন্ট সে দ্যাট ওডিআই ক্রিকেট ইজ ইজি টু প্লে, সেটা না, বাট বাংলাদেশের ডিফল্ট সেটিংটা ওই জায়গায় এই কারণেই যে throughout the years a confidence has been built within, যে এখানে হচ্ছে even if we get into trouble আমরা ওখান থেকে তো বের আসতে পারবো। সো there is time. আবার যখন when we're in a good situation, মানে the entire team feels that we have that confidence যে আমরা আসলে একসাথে জেকে ধরে we can do something, but তারপরও দেখা যায় ও মানে the best of the best যেখানে আমরা খেলতেছি যে ফরম্যাটে, সেখানে we are 7th. So it's not like we are like reaching out for the stars or anything, আমরা টপ 3 তে আছি ওয়ার্ল্ডের, সেরকমও কিছু না। আমাদের বেস্ট ফরম্যাটে আমরা 7th। সো আলটিমেটলি ঘুরে ফিরে ওয়ার্ল্ড ক্রিকেটের কনটেক্সটে দেখা গেলে আই থিঙ্ক ফ্যান ফলোয়িংটাই বাংলাদেশের ক্রিকেটের মানে সবচেয়ে বড় অ্যাসেট আর কি। ইফ দ্যাট ওয়াজন্ট দেয়ার, ইফ দ্য ইন্টারেস্ট ওয়াজন্ট দেয়ার, তাহলে এই খেলাটাও আমার মনে হয় না মানে খুব পপুলারিটি পাইতো বা এটা নিয়ে আমরা এত আলোচনা করতাম। সো আলটিমেটলি ঘটনাটা আমার ওখানেই যে ঠেকতেছে যে উই স্টিল কুডন্ট কাম আউট অফ আওয়ার ডিফল্ট সেটিং, সেটা বোর্ডের এন্ড থেকে হোক, প্লেয়ারদের এন্ড থেকে হোক, কিভাবে আমরা ট্রেন্ড হই এন্ড এভরিথিং।
আর আরেকটা হচ্ছে উই হ্যাভ আ ফলস সেন্স অফ কনফিডেন্স যে আমাদের প্লেয়াররা বোধহয় খুব ভালো, লাইক দেয়ার এলিট কোয়ালিটি বা ইন্টারন্যাশনাল লেভেল কোয়ালিটির। আমার কাছে এটা এরকম মনে হয় না। মানে দেয়ার ওয়ার জাস্ট আ ফিউ ইনস্টেন্সেস আমাদের পুরো ক্রিকেটিং হিস্ট্রিতে যদি দেখি, আফটার উই গেট ইনটু ইন্টারন্যাশনাল ক্রিকেট, স্পেশালি যখন আমরা আইসিসি ট্রফি জিতলাম, এন্ড দেন ওয়ার্ল্ড কাপস, এন্ড দেন টি20 খেলতেছি সিন্স 2006, টেস্ট সিন্স 2000, হাউ মেনি প্লেয়ার্স আমরা আসলে বলতে পারি যে দেয়ার প্রোডাক্ট অফ দ্য সিস্টেম, দেয়ার প্রোডাক্ট অফ ইউনো সামথিং যেটা সিস্টেম জেনারেটেড? সেরকম কিছুই না। দেয়ার ওয়ার অল ইন্ডিভিজুয়াল গ্লিমসেস। সেটা তখনও ছিল, এখনো একইভাবেই চলতেছে। at some point in our history আমরা কিছু একটা ব্যাচ অফ প্লেয়ার্স পাইছি একসাথে, and they took us through some of the moments, কিছু হোপ আমাদেরকে দিল যে হ্যাঁ মানে কিছু মেবি অ্যাজ আ টিম অ্যাচিভ করা পসিবল। বাট এইটা এমন না যে দ্য পাইপলাইন উইল মুভ অন এন্ড আরো এরকম 5 জনের একটা ব্যাচ আমরা এমনি পেয়ে যাবো, বিকজ আমাদের ওই প্রিপারেশনটা নাই। তো আলটিমেটলি যেটা হচ্ছে রাইট নাও আমরা যে ক্র্যাকে আছি, ইটস ভেরি ইজি যে আমরা এখান থেকে বের হবো কিভাবে, উই ডোন্ট নো, কারণ আমরা তো এই প্রসেসটা তৈরি করি নাই। সো উই উডন্ট নো, এটার কোনো সলিউশন আমাদের কাছে নাই। একটা হইতে পারে সলিউশন যে আমরা জাস্ট হোপ করতেছি যে কেউ একজন স্টেপ আউট করুক, মানে ওয়েয়ার ইজ দ্য নেক্সট সাকিব অর ওয়েয়ার ইজ দ্য নেক্সট তামিম, যে বাই ডিফল্ট এসে উইল সেভ আওয়ার অ্যাসেস আবার। তো এই কাজটাই আমার মনে হয় যে রাইট নাও হচ্ছে। সো অনেক মিক্স এন্ড ম্যাচেস হইতে পারতো। মেবি মুনিম যদি এসে ওর ফার্স্ট ম্যাচটা ইফ কুড হ্যাভ স্কোরড লাইক 70 ফ্রম 30 বলস জিম্বাবুয়ের সাথে ফার্স্ট টেস্টে, ফার্স্ট টি20তে, আমরা কিন্তু বলতাম আমরা নতুন একটা তামিম মনে হয় পেয়ে গেছি, মানে এই তো পাই গেলাম। মানে উইর জাস্ট হোপিং যে একজন একটা কিছু দেখাক, যেটা দিয়ে উই ক্যান স্টার্ট টু থিঙ্ক যে না কিছু একটা হইতে যাচ্ছে। এই জেনারেশনে বা এই জোনটাতে আফটার দোজ টপ 4-5 প্লেয়ার যাদের কথা তৌসিফ বললো, অনলি লিটন দাস সাস্টেইনড এন্ড সার্ভাইভড আর কি। মানে বাট তারপরও মানে হি ওয়াজ মাচ বেটার দ্যান দ্য আদার্স যখন সে শুরু করছে। ইভেন ওয়েন হি ওয়াজ প্লেইং ইন ডোমেস্টিক ক্রিকেট, ইভেন ওয়েন হি স্টার্টেড অফ ইন্টারন্যাশনালি, সবাই ওকে দেখেই বুঝছে যে হি ইজ এ ডিফারেন্ট ব্রিড। মানে ওর মধ্যে ওই ব্যাপারটা আছে, জাস্ট নিড টু বি নার্চার্ড অর জাস্ট নিডস টু গেট হিজ হেড স্ট্রেট। আমার কাছে এট টাইমস মনে হতো সৌম্য সরকার মানে উইদিন হিজ লিমিটেশনস হি ওয়াজ ওয়ান অফ দ্য গুড ওয়ান্স এজ ওয়েল। মানে ওর জায়গাটায় মানে দেয়ার ওয়ার ফিউ ইস্যুস যে কারণে মেবি সে তার মতো ক্যারিয়ারটা আসলে গ্রুম করতে পারে নাই। এন্ড সাব্বির রুমন ইজ অ্যানাদার ওয়ান যাকে আমার অ্যাটলিস্ট শর্টার ফরম্যাটে মনে হতো যে দিস গাইজ হ্যাভ দ্য পোটেনশিয়াল। এই সৌম্য, সাব্বির, লিটন ফেল্ট লাইক দ্যাট 2015 এর পর থেকে অনওয়ার্ডস, বাট হয় নাই। তো আলটিমেটলি ওইটাই, উইল জাস্ট হ্যাভ টু লুক আউট ফর আওয়ার নিউ ট্যালেন্টস। নিজের থেকে তারা যদি এসে কিছু একটা করতে পারে, নাইলে আমাদের এন্ড থেকে উই ক্যান জাস্ট পুশ ফরওয়ার্ড প্লেয়ার্স এন্ড চেক, দেখা আর কি একটু কি হয়, দেখি কি করতে পারে, কেউ একজন কিছু একটা করতে পারে কিনা। কারণ আমাদের সিস্টেমটা নাই, উই ডোন্ট হ্যাভ দ্য সিস্টেম। সো ওই যে প্লেয়াররাও যে খারাপ করার পর ওদের গালি দেই, ওটা ওদের গায়ে কেন লাগে না? ইটস বিকজ তারা ধরে নেয় যে তারা অলরেডি একটা এলিট লেভেল রিচ করে ফেলছে। প্রবলেম হচ্ছে বাংলাদেশের, আমার মনে হয় এই 11টা যদি আমরা ইভেন আফগানিস্তানেও নিয়ে যাই, বলি যে আফগানিস্তানের মেইন 11-এর মধ্যে বাংলাদেশের এই টিম থেকে কয়জন জায়গা পাবে? ভেরি ফিউ মাইট গেট চান্সেস অ্যাকচুয়ালি। So that is the state of the quality of cricketers we have right now in our main 11, in our pipeline. So এই কনটেক্সটের পর what do we expect? মানে আমরা তো আর অহামরি কিছু এক্সপেক্ট করতে পারি না। We just are hanging on to something, একদিনের একটা ইন্ডিভিজুয়াল ঝলক কিছু একটা দেখবো। মোসাদ্দেক 5 উইকেট পাইলো, সেটা নিয়ে আমরা স্টোরিজ বানাচ্ছি যে ম্যান হি ইজ লাইক দ্য থার্ড পার্সন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে যে হচ্ছে টি20তে 5 উইকেট পাইছে। বাট মানে দিস ইজ জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল গ্লিমস, যেটা হাজারে একদিন আসবে আর কি। সো আমাদের আপাতত এটার উপরই স্টেপ করে আগে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ আ লট অফ এক্সপেকটেশন, স্পেশালি যেটাতে আমাদের ডিফল্ট সেট আপ না ওইসব ফরম্যাটে, ফর টেস্ট, ফর টি20, আমাদের কোনো প্রিপারেশন নাই এই দুটা ফরম্যাটের জন্য। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমরা এই স্টেটে আসি। অ্যান্ড আরো মজার ব্যাপার হচ্ছে উই ডোন্ট নো হাউ টু গেট আউট অফ ইট। যা আসবে তাদের নিয়ে চেষ্টা করতে থাকবো। আর সিস্টেম চেঞ্জ করতে হলে অনেক কিছুই করতে হবে, মানে ওগুলা আইডিয়ালিস্টিক কথাবার্তা, ওগুলা এখন এই ফোরামে বলেও লাভ কি। মেবি কমেন্টসে পিপল ক্যান অ্যাড থিংস যে হোয়াট ডু ইউ থিঙ্ক আইডিয়ালি হওয়া উচিত ফর দিস কাইন্ড অফ আ সিচুয়েশন। সাজ্জাদ, শাহানুর, তৌফিক, তোমরা বলতে পারো। না, গুড পয়েন্টস এবিপি। টু বি ভেরি অনেস্ট, ইউ মেনশন 3 প্লেয়ার্স এবং এরা হচ্ছে এখন বাংলাদেশ ক্রিকেটের 3 ফেভারিট প্লেয়ার্স রাইট নাও উইদাউট প্লেইং। You mentioned সৌম্য সরকার, you mentioned সাব্বির রুম্মান,
And the other one, I think you didn't mention him, but the other one is Saifuddin. Bap re bap. These three are now everyone's favorite. Just bring them back. কিছুদিন আগে এদেরকেই কিন্তু গালি গালাজ করে লাথি মেরে বাইর করে দেওয়ার জন্য মানে যারা ওত পেতে ছিল ঠিক তারাই কিন্তু এখন they're all saying the bring them back. আর that's the situation of the T20 team আসলে. It's a merry-go-round of toxicity. এ পারে না of toxicity and পচা প্লেয়ার্স, মানে এ পারে না ওকে বাদ দাও, বাদ দিয়ে আবার ওই পচা প্লেয়ারটাকে আবার নিয়ে আসো, who's been tried and tested in certain ways. Obviously মানে এইভাবে করা আসলে পচা বললেই যে হয়ে গেল তা না, বিকজ ডেফিনেটলি কিছু কোয়ালিটি আছে লাইক সাব্বির এন্ড সৌম্যর ব্যাটিং এ স্পেশালি আমরা যদি বলি মানে হিটিং কোয়ালিটি যেটা সেটা ডেফিনেটলি আছে, যার কারণে দে গট সিলেক্টেড, দেভ ডান ওয়েল অ্যাট টাইমস আমি বলবো, স্পেশালি সাব্বিরের ক্ষেত্রে ভেরি স্পোরাডিকলি, but there is a reason why they've been able to make it to the national team and play all three formats basically. Anyways, আমরা কমেন্টসে যাই and then সাজ্জাদের কাছে, এবিপির কাছে, তসিফের কাছে আসবো, বিকজ তসিফকে নিয়েও কমেন্ট আছে, অনেকে দ্বিমত পোষণ করেছে তসিফের একটা কমেন্টে, একটা কথায়, সো ডিসকাস দ্যাট অ্যাকচুয়ালি। হাফিজুল ইসলাম স্টার্ট করেছে, এসআর ভাই এই টি-20 সিরিজে মাহমুদুল্লাহকে কি ইনজুরির জন্য বাদ দিয়েছিল না ইচ্ছা করে বাদ দিয়েছিল, পরে আবার ডেকে নিল বিসিবি, তাহলে কি চিন্তা করে এশিয়া কাপ এন্ড ওয়ার্ল্ড কাপ নিয়ে? ওয়ার্ল্ড কাপ তো টি-20 ফরম্যাট না, বাট ইউ আর প্রবলি সেইং টি-20 ওয়ার্ল্ড কাপ। এশিয়া কাপ টি-20 ফরম্যাটে এবার হচ্ছে, অ্যাজ ফার এজ আই নো। অলরেডি দ্য ফিক্সচার্স আর আউট, সুপার 6 হবে, সুপার 6 এর পরে there will be 4 teams that play in a round robin league and then সেখান থেকে final. So interesting format. Now if we talk about the team মাহমুদুল্লাহর ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড একটা হচ্ছে যে মাহমুদুল্লাহকে রেস্টের জন্য বলা হয়েছে যে সে টি-20 টিমে থাকবে না, তাকে একটা ব্রেক দেওয়া হচ্ছে। ব্রেক দেওয়ার কারণ কি, যে সে হচ্ছে বা টি-20 টিমটাই হচ্ছে পারে না, নতুনত্ব দরকার, টি-20 টিমের মধ্যে একটু চেঞ্জ দরকার। সেইটার জন্য আসলে চেষ্টা করেছে ম্যানেজমেন্ট যে মাহমুদুল্লাহ বা অন্য কোনো সিনিয়র প্লেয়ার, সাকিব তো আগে থেকেই বলেছে যে সে জিম্বাবুয়ের সাথে খেলবে না, বাকি যারা আছে, তামিম রিটায়ারমেন্টে গিয়েছে, সো বাকি থাকে মুশফিক আর মাহমুদুল্লাহ, দুই ভাইকে বলেছে যে এই সিরিজটা থেকে তোমরা একটু অফ যাও। সো দে ডিড অ্যাকর্ডিংলি। ওয়ানডে টিমের জন্য মাহমুদুল্লাহ অলরেডি গেল, অ্যান্ড দেন ইনজুরি যেহেতু হয়ে গেল সোহানের, তারপরে brought about a very weird conundrum যে অ্যাকচুয়ালি কে ক্যাপ্টেন্সি করবে, অ্যান্ড সেখানে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো মোসাদ্দেক হোসেন সৈকতকে। নাও there are rumors that মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন্সি করার জন্য বলা হয়েছিল, বাট মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সি করতে চায়নি। আবার there are question marks যে মাহমুদুল্লাহ কেন ক্যাপ্টেন্সি করতে চাইবে না, বা মাহমুদুল্লাহকে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হলো না যদি ওই লং টার্ম ক্যাপ্টেন থাকে, কারণ সোহানকে তো শর্ট টার্ম ক্যাপ্টেন হিসাবে রাখা হয়েছে জাস্ট ফর দ্য সিরিজ, বলা হয়নি যে মাহমুদুল্লাহ স্যাক। সো এত ইনডিসিশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট, এটা আমি ম্যানেজমেন্টকেই দোষ দিব, বিকজ এত ইনডিসিশন, অ্যান্ড মানে ওভারঅল আমি যদি বলি এই প্লেয়ার মানে মাহমুদুল্লাহ ডাজন্ট ডিজার্ভ দিস। মাহমুদুল্লাহ যতই নষ্ট হয়ে যাক, যতই ডাইনোসর হয়ে যাক, যত যাই মানুষ বলুক না কেন, ফিনিশার ইজ ফিনিশড, he could be finished, he is probably finished, he is finished, let's say, but দিন শেষে ও তো ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাটলিস্ট এটা ডিজার্ভ করে না টু বি brought in and then all of a sudden be treated like that. why would he be putting up with that? And আমরা কিন্তু মাহমুদুল্লাহর কাছ থেকে এর আগেও দেখেছি যে অভিমান করে, আমাদের পঞ্চপাণ্ডব, they like that song অভিমানী, I guess, so তারা সবাই অভিমানী, তারা অভিমান করে at different times, তারা কিন্তু হুটহাট করে রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয়, টিম থেকে মানে রাগ করে চলে যায়। এটা আমরা মাশরাফির ক্ষেত্রে দেখেছি, মাহমুদুল্লাহর ক্ষেত্রে দেখেছি, and we wouldn't have been surprised কালকে যদি ম্যাচটা কোনোভাবে মাহমুদুল্লাহ ব্যাটিং করে জিতায় দিতে পারতো, that's it, calling it a day, আমি থাকবো না। We actually had stories ready, I'm not kidding you সাজ্জাদ, we actually had stories ready যে মাহমুদুল্লাহ যদি ম্যাচটা জিতায় দেয়, স্টোরিটা রেডি রাখো, অনলাইনে দিতেই হবে, ব্রেকিং নিউজ। সো that's the situation that he's put us through, but or the management is putting everyone through. So anyways, এটা নিয়ে আসলে আমি একটু সাজ্জাদ আমি একটু বলি এখানে মাহমুদুল্লাহর কথা যখন আসছে। সো ফার্স্টলি তুমি যেটা বললা যে হ্যাঁ মাহমুদুল্লাহ
বা মুশফিক ইন টি20s, they're probably finished. এটাতে nothing wrong in that, nothing to be ashamed about it, কারণ সবারই আসলে একটা শেষ আসে। টিম ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে তাদের সাথে যেভাবে এই ব্যাপারগুলো ডিল করা হচ্ছে সেটা টোটালি আনপ্রফেশনাল অ্যান্ড অফকোর্স দে ডোন্ট ডিজার্ভ ইট। কিন্তু একটা কথা মিডিয়াতে খুব প্রচার হচ্ছে, যে শব্দটার সাথে আমি একটু মানে আই এম নট হ্যাপি ইউজিং দিস ওয়ার্ড, সেটা হচ্ছে অপমানিত। হ্যাঁ, যে সিনিয়র প্লেয়ারদেরকে অপমান করা হচ্ছে, সিনিয়র প্লেয়ারদেরকে মানে আমার কাছে এই শব্দটার অনেক এক্সট্রিম মনে হয়। হ্যাঁ, প্রবাবলি ঠিক মতো ডিল করতে পারছে না বা বাট আমার কাছে মনে হয় কি দিন শেষে সিনিয়র প্লেয়াররা যত যা কিছুই হোক, দে আর রিপ্রেজেন্টিং এ কান্ট্রি, এই জায়গায় একটা প্রাইডের ব্যাপার আছে। এইখানে আসলে মান অপমান অভিমান এই শব্দগুলা যত বেশি আসবে তত আসলে ইটস ব্যাড ফর দ্য প্লেয়ার, ব্যাড ফর দ্য স্পোর্ট। এই জায়গায় আমার কাছে মনে হয় যে মিডিয়াতে শব্দ চয়নগুলোও একটু ইম্পর্টেন্ট, কারণ এই শব্দগুলা ওয়াইল্ড ফায়ারের মতো ছড়ায় যায়। অপমান করা হয়েছে, ওরা তো ইনসাল্ট করছে, এবং একটা পর্যায়ে মানুষ পিপল স্টার্ট টকিং অ্যাবাউট দিস, বলতে 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 তখন না প্লেয়ারদের মাথায় ঢুকে, এবং দিন শেষে ওরাও মানুষ, তখন তাদের মানসিক ওই জায়গাটাতে যদি চলে যায় যে তখন কিন্তু তারা এরকম উল্টাপাল্টা কথা বলে। মানে মুশফিকরা মানে তারা আসলে যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মুশফিক যদি বলে যে সবাই ঘুমায় আমি ইয়ে করতেছি, মানে দ্যাটস ভেরি স্যাড। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে একটু দায়িত্বশীল জায়গা থেকে যারা কথা বলে, যাদের কথা আরো 50টা 100টা 1000টা মানুষ শোনে, তাদেরকে একটু শব্দচয়নগুলো একটু প্রপারলি করা উচিত। এটা নাম্বার 1। নাম্বার 2, তুমি আরেকটা পয়েন্ট যেটা নিয়ে কথা বলতেছো যে ক্যাপ্টেন্সি প্ল্যানিং এর যে অভাব, সেটা একদম প্রপারলি দেখা যাচ্ছে। আজকে শুরুতেই কিন্তু ওটা নিয়ে আলোচনা করেছিলাম যে লাস্ট সিলি পয়েন্টে আমাদেরই একজন ভিউয়ার কমেন্ট করেছিলেন যে মিডল অর্ডারে কে খেলবে। তারপরে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি বলি, তাকে টি20তে রেস্ট দেওয়া হলো। তারপরে হচ্ছে যে 15 জনের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ তো ছিল, কেন মেহেদী হাসান মিরাজকে খেলানো হলো না? কেন ওয়ানডে টিম থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে ধার করে আনা হলো? আর মাহমুদুল্লাহ রিয়াদকে যদি ক্যাপ্টেন্সি ব্যাটিং এর কারণে বা ইয়ের কারণে ব্রেকই দেওয়া হয়, 2 ম্যাচেই কি তার ব্রেক শেষ হয়ে গেছে, 2 ম্যাচেই তার বিশ্রাম হয়ে গেছে, তাহলে মুশফিক কি দোষ করলো? মুশফিক তো ওয়েস্ট ইন্ডিজ কি ধরনের ব্রেক? এক্স্যাক্টলি। আর আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নুরুল হাসান সোহান ইনজুর্ড হলো, ইনজুরি হইতেই পারে একটা সিরিজের মাঝখানে। ক্যাপ্টেন্সি দেওয়া হলো এমন একজনকে যে বিসিবির কোনো খেলার কোনো কন্ট্রাক্টে নাই, যার পায়ের নিচের মাটি শক্ত নাই, যে এখনো আবাহনীর ক্যাপ্টেন হবে কিনা সেটাই এখনো ঠিক নাই। হ্যাঁ, তার দিয়ে দিল যে আসো তুমি ক্যাপ্টেন্সি করো। কেন? কারণ ও একটা 5 উইকেট পাইছে, ওই পুরস্কার, এই তোমাকে চকলেট দিব, চকলেট হচ্ছে ক্যাপ্টেন্সি। হ্যাঁ, তো এইভাবে তো ভাই মানে ইজ ইট এ জোক? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো জোক না। কিন্তু এই জায়গায় এই ব্যাপারগুলো আসলে এখন অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ যদি ডিনাই করে ক্যাপ্টেন্সি থেকে, আমি তো বলবো যে ভাই তাহলে তুমি খেলছো কেন? খেলারই দরকার নেই। কারণ ওই যে বললাম যে শব্দচয়ন, অপমান, মান, অভিমান, হ্যাঁ, এই শব্দগুলা তাদের মাথায়ও চড়ে বসে। টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে থার্ড ম্যাচে তুমি আসো, ক্যাপ্টেন্সি করো। এটা যদি টিম ম্যানেজমেন্ট চেয়ে থাকে, ইদার ইউ ডু ইট অর ইউ ডোন্ট প্লে। সিম্পল ব্যাপার। ইউ আর গেটিং এ চান্স টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি, ডাজন্ট ম্যাটার হাউ, মানে তুমি সিনিয়র প্লেয়ার না জুনিয়র প্লেয়ার নাকি আজকে জন্মাইছো, ইউ আর গেটিং এ চান্স, ইউ ডু ইট। ইউ ক্যান নট ডু ইট, জাস্ট সে ইট। কিন্তু ভাই আমি ওটা হলে খেলুম না, না আমার ক্যাপ্টেন্সি থেকে বাদ দিছে, আমি খেলুম না, আমি গোসা করছি, মানে এগুলো কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো? ইটস নট ওয়ার্কিং এনিমোর, উই নিড টু টক। না, এগুলা এখানেই ভ্যালিড, কারণ এগুলো এখানেই ভ্যালিড। বলেন না উই নিড টু টক, আর বিসিবি বলে উই ডোন্ট টক এনিমোর। ওটাই। আচ্ছা, তৌসিফের কাছে আসি। আমি জাস্ট একটা ছোট পয়েন্ট অ্যাড করতে চাই সাজ্জাদ ভাইয়ের সাথে। বেসিক্যালি আমার কাছে যেটা ফিল হয় যে যখন একটা বাঞ্চ অফ প্লেয়ার
অনেক বছর ধরে খেলে আসে না, অ্যান্ড দে স্টার্টেড টু ফিল যে ইয়েস দ্য এন্ড ইজ কামিং, ওইখানে না মানে সবাই সবার ইনস্টিংক্ট বা ইগোটাকে হ্যান্ডেল করতে পারে না। ইট হ্যাপেন উইথ, আই ডোন্ট নো, মানে আমি ভুল হইতে পারি, আমি যদি ছোট মানুষ, আমার কাছে ফিল হয় ইন্ডিয়ান ক্রিকেট টিমে যখন একটা সময় সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ, সেহবাগ, টেন্ডুলকার এরা সবাই যখন একসাথে বাঞ্চ অফ প্লেয়ার্সরা খেলতেছিল, একটা সার্টেন টাইম আসছে যখন 2011 ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে যেটা বোঝা যাচ্ছিল দে আর ডিক্লাইনিং, যেটা রেজাল্ট দেখেছি 2007 ওয়ার্ল্ড কাপ। 2007 ওয়ার্ল্ড কাপের সময় দে আন্ডারস্টুড দে আর ডিক্লাইনিং, এবং বিসিসিআই হ্যাজ স্টার্টেড টু লেট দেম গো। ওরা ওই সাহসটা দেখাইছে, আমরা কিন্তু দেখাইনি। আপনি যে ক্যাপ্টেন্সির কথা বললেন, আহ, আমাদের ওই টিমটাতে কি ক্যাপ্টেন দেওয়ার মতো মানুষের অভাব ছিল? এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন ছিল না? দেয়ার ওয়াজ, রাইট? স্টার্টিং ফ্রম মেহেদী হাসান মিরাজ টু নাজমুল হোসেন শান্ত, যে কাউকে দিতে পারতো যারা ক্যাপ্টেন্সি করছে। এবং শান্তকে নিয়ে তো বাংলাদেশের মানে ক্রিকেট বোর্ডের যেই হাইপ, যে তারা ক্যাপ্টেন বানাইতে চায় বা নেক্সট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তাকে দেখে। সো মানে দ্যাটস দ্য কেস। আসলে আমি জাস্ট ওই তো ছোট্ট করে অ্যাড করতে চাইলাম আপনার কথায়, যে ওই গাটসটা না আমরা দেখাইতে পারি না আমার মনে হয় বিসিবি, যে একটা সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়ে আমরা ইয়া করবো। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ওই জন্যই তখন মাহমুদুল্লাহ রিয়াদকে ব্রেকের কথা বলে আবার নিয়ে আসে, মানে নিজেরাই নিজেদেরকে হাস্যকর হিসেবে প্রেজেন্ট করে আসলে। তৌসিফ, তোমার কাছে কয়েকজন মানে তোমার সাথে দ্বিমত পোষণ করেছিল, সো সেটা নিয়ে আসলে একটু কথা বলি। এইখানে যেরকম তাসবির শরণ বলছে যে এক ফরম্যাটে ভালো খেললেই সব ফরম্যাটে সে ভালো খেলবে, এই লাইনটাতে আমি একমত না। সেটা তৌসিফকে বলছে। আবার আবির আহমেদও ওই একই স্টেটমেন্টের সাথে, যে তৌসিফ ভাই বললেন যে বিজয় যেহেতু ডিপিএল এ ভালো খেলেছে, ফর্মে আছে, তাই ওর টি-20-তে ভালো খেলা উচিত। এই কথার সাথে একমত। আমাদের নির্বাচকরা এমনই মনে করে, তাই এক ফরম্যাটে ভালো খেললে তাদের ঢুকিয়ে দেয়। দ্য পয়েন্ট ওয়াজ যে আমি কিন্তু একটা ওয়ার্ড বলছি, দ্যাট ওয়াজ যদি, হ্যাঁ পারভেজ ভাই প্লিজ। আমি এসে পড়েছি তৌসিফের ঢাল হিসেবে, চলে আসলাম। না, আমি জাস্ট কিডিং। আমি বেসিক্যালি হচ্ছে এই কমেন্ট আসার আগে থেকে হাসতেছিলাম when তৌসিফ ওয়াজ মেনশনিং শান্ত, মানে ওটার সাথে তো আমি দ্বিমত পোষণ করি। আই গেস আমার হাসিটা দেখে বোঝা গেছে যে আই ডোন্ট ওয়ান্ট শান্ত অ্যাজ মাই ক্যাপ্টেন কোন ফরম্যাটেই, ডোমেস্টিকেও না। ওটা আমি বাট চাই না, ওটা মানে বিসিবি চায় ভাই, ওটা ওই বিসিবি তো চায়। হ্যাঁ, ওই চাওয়ার পেছনে তো কারণ নাই। আমি আগেই বলতেছিলাম যে যেহেতু প্ল্যানিং নাই, যেহেতু পরিকল্পনা নাই, আলটিমেটলি কি চাচ্ছি সেটার পেছনে কোনো শক্ত কারণ নাই। ইটস জাস্ট আ বেসিক ট্রায়াল এন্ড এরর। তো ওইখানে যেটা বলা হচ্ছিল এনামুল, ওই যে এক ফরম্যাটে ভালো খেললে আরেক ফরম্যাটে নেওয়া যায় না, মানে আমি বলবো যে ডিফল্ট সেটিং এ যে ভালো খেলতেছে তাকে কিন্তু রেসপেক্ট দিতে হবে। ওডিআই ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যারা ভালো খেলে ধরে নিতে হবে যে তারাই আসলে ভালো প্লেয়ার, পারলে মেবি তারাই পারবে। একটা ভালো জাদ্রেল টি-20 প্লেয়ার যদি আমরা পাই যে শুধু টি-20 ফরম্যাটে ভালো, খুব সন্দেহ আছে যে সে বাকি ফরম্যাটে কি করবে, মানে আই এম নট শিওর। বাট একজন যে ওডিআই বাংলাদেশের কনটেক্সটে যে ওডিআই ক্রিকেট ভালো খেলে, দের ইজ আ পোটেনশিয়াল যে সে অ্যাকচুয়ালি আইদার টেস্ট বা টি-20 কোনো জায়গায় কিছু না কিছু করতেও পারবে। বাট ঘটনাটা হচ্ছে ওয়েন ইউ লুক এট দ্য আদার্স, আমরা পার্টিকুলার এক দুইজনকে নিয়ে কথা বলতেছি, বাংলাদেশের টি-20 হিস্ট্রিতে ওভারঅল সিন্স 2006, মানে ওয়াজ দেয়ার এনিওয়ান যাকে দেখে আমাদের মনে হয়েছে যে সে একটা জেনুইন টি-20 প্লেয়ার? না, কিন্তু তখনও মনে হয় নাই, এখনো মনে হয় নাই। এন্ড এখন যে বাজে অবস্থাটা হয়েছে যে এখন যে ব্যাচটা এসে কাজ করতেছে বা যারা খেলতেছে, দে লুক ইভেন ওয়ার্স আর কি, মানে ইন টার্মস অফ হাউ দেয়ার অ্যাপ্রোচিং, হাউ দেয়ার ওয়ান্টিং টু প্লে। মারতে গেলেই আউট হচ্ছে, দ্যাটস অ্যানাদার থিং, বাট যতক্ষণ ক্রিজে থাকে ইটস পেইনফুল টু ওয়াচ। আর এই পার্টিকুলার জিম্বাবুয়ে সিরিজটা আই থট এটা একটা পজিটিভ জিনিস হতে পারে যে সবাইকে একটা ফ্রি লাইসেন্স দেওয়া হলো। আগে কিন্তু বলে দিছে যে 3-0 হারলেও সমস্যা নেই, আমাদের খালেদ মাহমুদ সুজন বলেই দিছিল। পরে আবার সেই কিন্তু গালি দিচ্ছে। আজকেই দেখলাম যে হি ওয়াজ ভেরি স্যাড লুকিং এট দ্য অ্যাপ্রোচ অফ শান্ত, অফ মাহমুদুল্লাহ, বাকিরা ওরা কি করছে। হ্যাঁ, একটা 4-6 মারতে চায়নি না, বাট দ্য থিং ইজ আমার কাছে মনে হয়েছে যে মোর দ্যান দ্য রেজাল্ট হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ। না, অ্যাপ্রোচ ঠিক আছে, বাট ওয়াই উড ইউ গো এন্ড সে 3-0? তুমি বলতেছো 3-0, আবার তুমি হারার পরে মন খারাপ করতেছো? নো ম্যান, মুখে মুখে 3-0 বলছে, বাট হি নেভার ওয়ান্টেড দিস 3-0 টু হ্যাপেন। হি ওয়ান্টেড এভরিওয়ান টু ট্রাই এন্ড উইন দিস গেমস। জিততে যখন পারে নাই, এখন সে অ্যাপ্রোচ নিয়ে কোয়েশ্চেন করবে। ভাই 3-0 বলে যখন পাঠাইছো একটা টিমে 10টা মানে
11 জনের মধ্যে 5টাই নাকি ওপেনার বাংলাদেশে। হ্যাঁ, দে ওয়ার অল প্লেইং থ্রু আউট দ্য টপ এন্ড মিডল অর্ডার। কেউ তাদের অর্ডার জানে না, সবাই তাদের জায়গা বাঁচানোর চেষ্টা করতেছে। ম্যান, মুনিম ওয়ান্টস টু বি ইন দ্য টিম। ভাই 20টা রান করলে আমি টিমে থাকবো। এনামুল বিজয় রানা বল 20-30 করে করছে, হি ইজ দ্য থার্ড হাইয়েস্ট রান স্কোরার ফর বাংলাদেশ ইন দিস টি20 সিরিজ। কি বলবা? স্ট্রাইক রেট হোক 90, বাট সে তার জায়গা রাখতে চায়। ম্যান, সবাই জায়গায়। মাহমুদুল্লাহ কালকে খেলছে। ম্যান, হি ওয়ান্টস টু কিপ হিজ প্লেস। ম্যান, সেই ইজ্জত রেখে সে 25-26 করতে চাচ্ছে। ম্যান, হি ওয়ান্টস টু বি দ্য টপ স্কোরার অফ দ্য টিম। আফিফ হোসেন ধ্রুব সিঙ্গেল নিয়ে হাসান মাহমুদকে দেয়, 18-20 রান লাগে ওভারে, সে সিঙ্গেল নিয়ে হাসানকে দিচ্ছে সো দ্যাট হি ইজ অন দ্য নন স্ট্রাইকিং এন্ড। তার স্ট্রাইক রেট ভালো হলো, সে বলতে পারবে ব্রো আমার টি20 ক্যারিয়ার তো খারাপ না, ইটস ক্লোজিং টু সাব্বিরস 32 অ্যাভারেজ এন্ড 115 ইশ। সবাই জায়গা বাঁচাচ্ছে। ম্যান, সো ইউ ক্যান্ট জাজ ফ্রম আ সিচুয়েশন যেখানে প্লেয়ারদের ইন্টেনশন হচ্ছে জায়গা বাঁচানো। You haven't given them that license to go and play bravely and actually lose 3-0. ওটা তাদের অ্যাপ্রোচে বোঝা যায় না। Everyone are trying to grab a spot for the Asia Cup, কারণ তারা জানে যে একটা দুইটা স্পটই থাকবে। সাকিব উইল বি ব্যাক, মাহমুদুল্লাহকে হয়তো ব্যাক নিয়ে আসতেছে, মুশফিকুর রহিম মাইট বি ইভেন ব্যাক, হু নোজ। ভাই বাংলাদেশে এনিথিং ক্যান হ্যাপেন। ইন্ডিয়া এ টিমের সাথে বাংলাদেশ এ টিম খেলতে গেছে, ওখান থেকে দেখবা 26 সম্ম চলে আসছে। সো স্লটস কিন্তু খুব বেশি ফাঁকা নাই। সো যেভাবেই হোক 20-30টা 25টা রান টান করে একটু দেখানো যে ভাই আমি কিন্তু আসি, মানে আই এম নট পাটোয়ারি। শামীম পাটোয়ারি একটা ওয়ার্স্ট হতে পারে, আমি ওর চেয়ে একটু ভালো। বা মুনিম যেমন হি লস্ট অল হিজ অপরচুনিটিস, মানে সে ডাবল ডিজিটেই যাইতে পারে নাই। এতই সেফ খেলতে গেছে যে সে তার ন্যাচারাল ইনস্টিংক্ট ভুলে গিয়ে সে ডাবল ডিজিটেই যাইতে পারে নাই। সো আই থিংক হি ইজ অলসো গন আউট অফ দ্য রেডার। আমার মনে হয় তার আসার কোনো চান্স নাই। পারভেজ ইমন মানে একটা ম্যাচই চান্স পাইছে, আই ডোন্ট নো ইফ হি ইজ গোইং টু গেট অ্যানাদার গেম। মানে সো হ্যাপাজার্ড। পারভেজ ইমনের অ্যাপ্রোচ মনে হয়েছে যে মুনিমের চাইতে অনেক ক্লিয়ার ছিল। ক্লিয়ার তো মুনিমেরও ছিল না, মুনিমেরও অ্যাপ্রোচ ক্লিয়ার, ওর একটা বল তো মিডলিং হয় নাই। মানে ওর একটা বল লাগেই নাই, ও ট্রাই করতেছে, ব্যাটে লাগতেছে না ঠিক মতো। ভেরি স্যাড। মনে হচ্ছিল না যে প্রত্যেকটা শট দেখে মনে হচ্ছিল যে ডাবল মাইন্ডেড আছে, যে আমি কি খেলবো নাকি খেলবো। নার্ভাস, মানে হি ওয়ান্টস টু ডু সামথিং, এক্সপেকটেশন আছে, হি হ্যাজ টু মিট দ্যাট এক্সপেকটেশন। এটাই আর কি। বাট ফ্রিডম দেওয়া আর এক্সপেকটেশনের চাপ দেওয়া, দিস টু আর টু ডিফারেন্ট থিংস। আমার কাছে মনে হয়েছিল হাতুড়ে সিং এর আন্ডারে সৌম্য সরকার যখন স্টার্ট করতেছিল, দ্যাট ওয়াজ ফ্রিডম। ওটা ছিল ফ্রিডম, মানে ফ্রিডম পে ব্যাট করার যে ফ্লেয়ার, ওটা সৌম্যর উই পারফরমেন্স দেখে ইউ ক্যান জাজ এন্ড আন্ডারস্ট্যান্ড, ইনস্ট্যান্টলি দেখে বোঝা যায়। সো ওই ব্যাপারগুলা কারোর মধ্যে ইগনাইটেড হইতে হবে মেবি। এন্ড বিয়ন্ড দ্যাট আমি বলবো যে সত্যি কথা বাংলাদেশ মানে দে আর নট কেপেবল অফ প্লেইং আ টি20 গেম বাই যে রায়ান বার্ল যেটা করছে ওভাবে করে আমরা টি20 গেম জিততে পারবো না জীবনে। মানে আওয়ার রেঞ্জ ইজ 140, যেদিন 140-র মধ্যে ওদের আটকাতে পারবো বা 140 করে ওদের মানে ঠেকা রাখতে পারবো তার নিচে, দ্যাট ইজ আওয়ার গেম। এটা আমাদের স্টাইলের বাংলাদেশ ব্র্যান্ড অফ টি20, এন্ড উই কান্ট গো বিয়ন্ড দ্যাট। এটা পারবো না, আমাদের এই ডিফল্ট সেটিং এ আমাদের পক্ষে করা পসিবল না। এন্ড উই কান্ট হ্যাভ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস যে পাটোয়ারি, শামীম পাটোয়ারি এসে চেঞ্জ করে দিবে সবকিছু, পারভেজ ইমন এসে, none will change anything in this T20 side unless আমরা একটা আসলেই লং টার্ম একটা কোনো প্ল্যান ট্যান করে আগাই যে আচ্ছা লেটস গিভ দেম ফ্রিডম, লেটস নট গিভ দেম অ্যান আনডিউ রেসপন্সিবিলিটি যেটা তারা নিতে পারবে না। আমরা তাদেরকে ফ্রিডম দিই, ওভাবে দেই, এন্ড দেন উই নিড টু কম্বাইন উইথ সাউথ আফ্রিকা এসে বলছে ওয়েট বাংলাদেশের কনটেক্সটেই আনতেছি। সাউথ আফ্রিকা টিমে देयर ইজ আ প্লেয়ার কল্ড রিজা হেনরিক্স, ঠিক আছে? বাংলাদেশী সব ব্যাটারদের থেকে খারাপ ব্যাটিং করে, আই সোয়্যার। ও হচ্ছে মাহেদি লেভেলের প্লেয়ার, ঠিক আছে? ওর হাতে কোনো শট নাই। ও যদি রান পায় তাহলে বাংলাদেশ কেন পাবে না? না ওর হাতে শট থাকা ইজ এ ডিফারেন্ট থিং। ওর হাতে শট নাই এটা তো তুমি এখন জোর করে বলতেছো টু মেক হিম লুক গুড আর কি। ওই টিমটাই সাউথ আফ্রিকা টিম, নট ট্রাইং টু মেক হিম লুক গুড, ও রান পাওয়া হচ্ছে মানে সাউথ আফ্রিকার জন্য ওয়ার্স্ট। শানুরের কুফা লাইগা আউট হয়ে গেল, ওইটাই মানে ওই রিজা হেনরিক্স won't be able to do that, ও যে 30 বলে 70 যদিও শট না থাকে। আমি ওটাই বলতে চাইতেছি, বাংলাদেশের সবগুলাই ধরো টেম্বা বাবুমা, we have 7 বাবুমাস in our side যারা মানে রান তুলতে পারবে মেবি, বাট দ্যাটস দ্য লিমিট আর কি। ওটাই ওদের লিমিট, ওটার বাইরে যাইতে গেলেই ইটস আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ফ্রম देम। সো আমার কাছে মনে হয় যে ওই এনামুলকে দিয়ে ট্রাই করানোটা ওয়াজ আ গুড আইডিয়া, কারণ হি ওয়াজ ইন ফর্ম। কারণ কে আছে ফর্মে টি20 ক্রিকেটে, কে পারতেছে? জাস্ট গিভ মি ওয়ান নেম। ক্রিকেটটা কোথায় হচ্ছে? হ্যাঁ কোথায় কি হচ্ছে, ফর্মে কে আছে? হ্যাঁ কে আছে কোথায়, আর কে ভালো খেলতেছে? বাংলাদেশের লাস্ট 12টা ম্যাচ আমি দেখলাম
but the average score of Bangladesh during those 12 matches was I think around 140 for 6 উইকেটই পড়ে, অল আউটও হয় না, মানে এমন না যে 7-8 উইকেট পড়ে যায়, এভারেজ লাস্ট 10-15 ম্যাচে 140, মানে উই আর আ টিম যে টি20 তে 7.5 পার ওভার, দিস ইজ আওয়ার আপার লিমিট। সো এইটা মানে দিস ইজ আ রিয়ালিটি দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। মানে এমন না যে 200 খাওয়া গেলাম এন্ড উই স্টিল এক্সপেক্ট যে আমরা জিতবো, মানে উই ওয়ন্ট বি এবল, কারণ আমাদের ওই প্রিপারেশন নাই আর আমাদের ওই প্লেয়ার গুলাও নাই টু ডু দ্যাট। আমার একটা কোয়েশ্চেন আছে টু অল থ্রি অফ ইউ, সেটা হইতেছে লাস্ট 2-3 বছরে আমার কাছে ফিল হয়েছে, স্টার্টিং ফ্রম সৌম্য সরকার টু মনিম শাহরিয়ার, সবার মানে ক্রিকেট একটা বেসিক রুলস কি ভাই, মানে ইফ আই এম নট রং, অফসাইডের বল অফসাইডে খেলো, মিডল স্টাম্পের বলটাকে আগে জাজ করো, দেন যদি এটা লেন্থ বুঝে তারপরে তুমি পুল করো আর কাট করো আর ড্রাইভ খেলো, সেটা তুমি করো। আর যদি শর্টার লেন্থ হয় তাহলে লেগ সাইডে পুল করে খেলো। আমার পয়েন্ট হইতেছে বাংলাদেশের প্লেয়াররা ভাই সব অফসাইডের বল টাইনা কেন লেগ সাইডে খেলতে চাইতেছে, আমার এটা একটু বুঝা, এটা সবার ক্ষেত্রে। ছোটবেলায় যখন খেলছিল তখন অফসাইডে বল ডাইরেক্ট লাগলে আউট ছিল না সিরিয়াসলি ভাই, এটা আপনি দেখেন যে সৌম্য সরকারের যদি খেলার কথাটা বলি, মানে আমি ভিডিও প্লে করতে পারলে ইট উড হ্যাভ বিন অ্যামেজিং। ইন্ডিয়া সিরিজটা দেখেন, সাউথ আফ্রিকা সিরিজটা দেখেন, পাকিস্তান সিরিজটা দেখেন, হিজ ব্যাটিংটা, ওর ব্যাটিংটা দেখবেন যে অফ সাইডে যখন বল যাচ্ছে হি ইজ প্লেইং দ্য শটস অন দ্য অফ সাইড, অফ ড্রাইভ করতেছে, কাট করতেছে, স্কোয়ার কাট করতেছে, যখন আপনার লেগ সাইডে বল আসতেছে ফ্লিক করতেছে, সৌম্যর ফ্লিক ওয়াজ ভেরি অ্যামেজিং আই মাস্ট সে, সে অন ড্রাইভ করতেছে, চমৎকার কিছু অন ড্রাইভ করতেছে। বাট আফটার দ্য ইনজুরি, স্পেশালি আফটার দ্য 2016 টি20 ওয়ার্ল্ড কাপ, হি ইজ সামওয়ান অ্যালং উইথ দ্য আদার ব্যাটার্স যে অফ সাইডে বল আসলে এটারে টাইনে খেলতে হবে হচ্ছে লেগ সাইডের দিকে, লেগ সাইডে ফ্লিক করে 6 মারতে হবে, অন ড্রাইভ করে 6 মারতে হবে, লফটেড অন ড্রাইভ করে। মানে মনে হইতেছে জানি যে আমি ক্রিকেট 7 খেলতেছি, সব বল লেগ সাইডে খেলতে হবে, লেগ সাইডে খেলে এটারে 6 মারতে হবে, আদারওয়াইজ আমার রান আসবে না, অফ সাইডে গেলে আমি ক্যাচ হয়ে যাব বা আউট হয়ে যাব। দিস ইজ রিয়েলি আনফরচুনেট। মানে বেসিক স্টাফসে যখন ভুল হয় তখন আসলে আমার মনে হয় যে বোর্ডরে কি দোষ দিব, তখন প্লেয়ারের বসে বসে দোষ দিই। না এখানে ব্যাপারটা হচ্ছে কি, একটু নিতে চাই বিফোর এনিথিং তাসবি স্মরণের যে মানুষ এখন ইমরুল সিলেক্ট করতে বলে না, এটাতে আমি অবাক। আই এম অল ইন ফর ইমরুল ভাই, আমরা ইমরুল কেও আনি, আমরা কাপালি কেও আনি, মানে আই এম সিরিয়াস, আই এম নট কিডিং। ফরহাদ রেজা ভাই, ঠিক আছে, আমরা ওদেরকেও আনি, মেবি ওদের ফিল্ডিং আর একটু খারাপ হতে পারে, বাট ওরা কি রানা বল নিতে পারবে না? আমার মনে হয় দেখেন ইমরুল ক্যান গেট আ রানা বল ইনিংস। হ্যাঁ আশরাফুল হয়তো আর একটু স্লো হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, বাট রানা বল ইনিংস খেলার মতো প্লেয়ার এরাও এখনো, ওদেরকে ব্যাক করাইলে ওরা ওই বলে রান নিতে পারবে। এন্ড স্পেশালি উইথ এই জিম্বাবুয়ের বোলিং লাইনআপ, মানে জাস্ট লুক এট দ্যাট বোলিং লাইনআপ ম্যান, এই লাইনআপের সাথে মানে ইউ আর স্ট্রাগলিং, এই বোলিং লাইনআপের সাথে ইউ আর স্ট্রাগলিং, মানে এরপর তো কিছু বলার নাই ম্যান। আচ্ছা মাহমুদুল্লাহ রিয়াদ, দ্য বিগ গান, এত এক্সপেরিয়েন্স, এই লাইনআপ, এই বোলিং সেটআপ, বোলিংটা আসলে মানে নাথিং। ঠিক আছে, কি বোলিং সেটআপ। আফগানিস্তান হইলো আমি বুঝতাম, ম্যান। আচ্ছা দিস ইজ জাস্ট ডিসগাস্টিং। একটু কথা বলি আমরা। বিপি হাফিজুল ইসলাম বলছে যে, আর সাকিব বলছে তাকে পূর্ণ স্বাধীনতা দিলে ক্যাপ্টেন্সি করবে। আমার মনে হয় এটা ভাবা উচিত, বিসিবির একটু ডিসকাস করবেন এটা নিয়ে। বিসিবি এটা নিয়ে আসলে আই এম নট শিওর যে হোয়াট দেয়ার প্ল্যান ইজ, আর সাকিবও এক্স্যাক্টলি কোথায় কি বলেছে আই এম নট এন্টায়ারলি শিওর যে তাকে পূর্ণ স্বাধীনতা দিলে সে টি20 ক্যাপ্টেন্সি করবে। আমি এরকম কোন সোর্স থেকে মানে এরকম কোন খবর পাইনি, সোশ্যাল মিডিয়ায় র্যান্ডমলি ফ্লোট করতেছিল। আই হ্যাভ নট সিন আ ক্রেডিবল সোর্স সেইং যে সাকিব এটা বলছে। এটা বলে থাকলে খুবই আনপ্রফেশনাল হবে। উইথ সাকিব, মানে উইথ গিভেন ইট সাকিব, নট ভেরি সারপ্রাইজিং, নট শকিং, কারণ সে মানে আনপ্রফেশনাল কারবার করে, বিকজ দ্য সিস্টেম ইজ আনপ্রফেশনাল, বিকজ আওয়ার পিপল আর আনপ্রফেশনাল। মানে ওইটা আসলে মানে অবাক করার মতো কিছু না, বাট আই ডোন্ট থিঙ্ক হি ইজ ডান দ্যাট। বাট এটা একটা ভ্যালিড পয়েন্ট যে আসলে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য ক্যাপ্টেন্সিটা কাকে দেয়া হবে। সাজ্জাদকে দিয়ে স্টার্ট করি। আমি তুমি ক্যাপ্টেন হবা? আমি ক্যাপ্টেন হব। আমি সেটাই বলতেছি না যে তুমি মানে হাউ ইজ ইট গোনা ওয়ার্ক?
আমি কোনো মানে এই টি-20 ওয়ার্ল্ড কাপে তো বহুত পরের কথা, আগামী 2 তুমি বছর একটু আগে বাবুমাকে স্ল্যান্ডার করছিল না? বাবুমার মতো একটা ক্যাপ্টেন থাকলে মিয়া বাংলাদেশে লাভ হইতো। না, অনেস্টলি এই মুহূর্তে আসলে ওই জায়গাটাই মেবি মানে যেটা এবিপি যে কথাগুলো বললো যে ভাই প্লেয়ার গুলার কোয়ালিটিটাই এই কোয়ালিটি খুব আহামরি ভালো হবে না, কারণ হচ্ছে যে যেই সময় প্লেয়াররা গড়ে ওঠে ওই সময় ওরা পার হয়ে আসছে। এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ওদের স্ট্রেংথের জায়গাগুলো নিয়ে কাজ করে সেটাকে আরো সাকিবের পক্ষ থেকে রিয়াসাত আজিম মনে হয় বলেছে যে তাকে মানে সেইটা আচ্ছা 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 এই এবিপি কি রিঅ্যাক্ট করো কেন? হোয়াট হ্যাপেন্ড? না, the two most famous names in cricket nowadays দুটাই আসছে একই সেন্টেন্সে, তো একটু আর কি জন্য ওইটাই বললাম আর কি। আমার কাছে মনে হয় যে এবারের টি-20 বিশ্বকাপ নিয়ে আসলে মাথা থেকে বের করে দেওয়া উচিত সকল রকম চিন্তা দুশ্চিন্তা, সবকিছু মাথা থেকে বের করে দেওয়া উচিত। আই ডোন্ট রিয়েলি মাইন্ড মাহমুদুল্লাহ রিয়াদকে আবার ফিরে দেওয়া হোক ক্যাপ্টেন্সি, বা মেবি সাকিবকে দেওয়া হোক, কারণ সাকিবকে দিলেও সাকিব এমন কোনো পরশ পাথর সে হাতে পেয়ে যাবে না যেটা পেয়ে সে হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে দলের খোল নকশা পাল্টা দিবে। এবং অনেস্টলি আমি তো যে এশিয়া কাপের ফিকচারটা দেখলাম, 3 দিনের মধ্যে বাংলাদেশের 2টা ম্যাচ আছে, আর বাংলাদেশের গ্রুপ হচ্ছে শ্রীলঙ্কা এন্ড আফগানিস্তান। সো 3 দিনের মধ্যে এশিয়া কাপ শেষ হয়ে যেতে পারে বাংলাদেশ। ওয়েট তাইলে তো মুশফিককে তো নেয়া মাস্ট টিমে। শ্রীলঙ্কা আছে দেখে না, for Sri Lanka, his record against Sri Lanka, that's the only thing that's kept his T20 career going. এটা ছাড়া তো T20 career he doesn't have anything else. ওয়ার্ল্ড কাপেও শ্রীলঙ্কার সাথেই একটা ভালো ইনিংস খেলছে। সো ওইটাই আমার কাছে মনে হয় না যে এবারের বিশ্বকাপ, এবারের এই বছর যেটা হতে যাচ্ছে সেই বিশ্বকাপ নিয়ে খুব বেশি মাথা ঘামায় কোনো ড্রাস্টিক ডিসিশন নিলেও এমন কিছু হবে না। বরঞ্চ এখন একটা জিনিস হতে পারে যে সেটা হচ্ছে যে লং টার্ম চিন্তা করে, ড্যামেজ তো এমনিও হচ্ছে, বরঞ্চ প্রসেসটা এখন থেকে শুরু করে দিব কিনা এই চিন্তা থেকে যদি আগাইতে পারে। এখন এই চিন্তা থেকে আগে যদি সত্যি কথা যেটা সাকিবকে টি-20 ক্যাপ্টেন্সি এই মুহূর্তে দেওয়া হয়, সেটাও আসলে কত দিনের জন্য? সাকিবও তো ভাই 35, কতদিনই বা খেলবে? ওকে যে টেস্টে ক্যাপ্টেন বানানো হলো তখনও কিন্তু আমি একটা কথা বলছিলাম, এই কথাটাই বলছিলাম যে সেও তো 35, কতদিনই বা খেলবে? কিন্তু এরপরেও কথা হচ্ছে যে হয়তো বা বিসিবি ওই যে তসিফ আজকে একটা কথা বলছিল যে শর্ট টার্ম সলিউশন, তো মেবি এই মুহূর্তে হচ্ছে যে ভাই গাড়িটার 4 চাকার মধ্যে 3 চাকাই খাদের নিচে পড়ে গেছে, আর একটা চাকা কোনো মতে উপরে আছে। এখন তুই ঠেললা মেললা সেকেন্ড চাকাটা উঠায় তারপর রিটায়ারমেন্টে যা, বাকি দুইটারে আমরা টাইম না উঠাবো। হ্যাঁ, এই যদি অবস্থা হয় তাহলে ইটস ওকে। সাকিবকে দেওয়া হয়েছে মেবি ডুবন্ত মানুষ বেঁচে থাকার জন্য খড়কুটো ধরে, ওই খড়কুটো চিন্তা ভাবনা করেই হয়তো বা সাকিবকে দেওয়া হচ্ছে। এছাড়া আমার কাছে মনে হয় না যে অনেস্টলি এবারের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এক্সপেকটেশনটা খুব হাই কোনো কিছু রাখা উচিত। ইনফ্যাক্ট এবিপি একটা কথা যেটা বললো যে যেই ফরম্যাটটা আমরা সবচেয়ে ভালো খেলি সেখানেও বাংলাদেশ 7 নম্বরে আছে। 2023 বিশ্বকাপ নিয়েও আমার মনে হয় যে খুব হাই হোপস রাখাটা একটু বুঝে শুনে রাখা উচিত। কারণ কেন বলতেছি, হ্যাঁ হোপ করা যেতে পারে সাবকন্টিনেন্টে যেহেতু খেলা হবে, সো কিন্তু তারপরেও আমি বলি কি আসলে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে হারাইছি ঠিকই, বাট উই ডিডন্ট প্লে এগেইনস্ট নরওয়ে দেয়ার। হ্যাঁ, সো উই ডিডন্ট প্লে এগেইনস্ট 150 kph বোলার্স। আমরা জানি না এখনো অস্ট্রেলিয়ার সাথে খেললে, ইংল্যান্ডের সাথে খেললে আমরা ওডিআইতে কিভাবে কোপ আপ করবো, তো আমরা এখনো জানি না ইন্ডিয়ার সাথে খেললে আমরা কিভাবে কোপ আপ করবো। এর নিচে আমার মনে হয় বাংলাদেশ কিছুটা কনফিডেন্ট হতে পারে ইভেন পাকিস্তানের এগেইনস্টও। পাকিস্তান ইজ এ ভেরি গুড হোয়াইট বল টিম এই মুহূর্তে, তারপরে আমার কাছে মনে হয় যে ওয়ান ডেতে বাংলাদেশ পাকিস্তান খেলা হলে মানে বেসিক্যালি আমাদের উপরের যে 6টা টিম ওরা বাদে আর কি, মানে আমরা আমাদের জায়গায় ঠিকই আছি আসলে। উই আর দ্য 7th বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। 7 নম্বরে আছে আসলে, ওইটাই ঠিক আছে, 7 নম্বরেই থাকার কথা। তো ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আর কি বাকি আছে, জিম্বাবুয়ে তো ওয়ান ডেতে অত ইয়ে নাই। মানে মূলত এদের সাথে বাংলাদেশ জিতবে। সাবকন্টিনেন্টে সাউথ আফ্রিকার সাথেও জিততে পারে,
কিন্তু ওই যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ওদের সাথে কি করবে একটু এখানে কিন্তু প্রশ্ন আছে। আবার নিউজিল্যান্ডের সাথেও সাবকন্টিনেন্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে। তো আমি ওটাই বললাম পাকিস্তান তো বললাম 50-50 কারণ পাকিস্তান খুব ভালো একটা শেপে চলে আসছে। আমি বাংলাদেশকে আই সি মানে ওয়ানডেতে 7 আই নো র্যাঙ্কিং এ 7 বাট আই সি বাংলাদেশ বিট হায়ার। আমি আরেকটু বেটার হিসাবেই দেখি বাংলাদেশের ওডিআই টিমটাকে, স্পেশালি বোলিং এর দিক থেকে। অথবা বড় রান চেস করতে দিলে বাংলাদেশ স্ট্রাগল করবে, বাট বাংলাদেশ আটকায় রাখতে পারবে যে কোনো টিমকে 150, 200, 250 রানের মধ্যে আটকায় দিতে পারবে এনি ব্যাটিং অর্ডার, ইভেন দ্য সো কল্ড এক্সপ্লোসিভ ইংলিশ ব্যাটিং অর্ডার, এটাকে আটকায় রাখতে পারবে। ইন্ডিয়া ব্যাটিং অর্ডারের সাথে ইজ দ্য অনলি ওয়ান আই থিংক একটু স্ট্রাগল। ওয়ানডের কথা যদি বলি, বাংলাদেশের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে যে খেলাটা হবে ইন্ডিয়াতে, সাবকন্টিনেন্টে। এখানে মুস্তাফিজের কাটারও ধরবে, এখানে আবার সাকিব, নাসুম, মেহেদির স্পিনও ধরবে। সো আমার কাছে মনে হয় যে ওই দিকটা চিন্তা করে, আবার হচ্ছে ব্যাটিং এর কথাও যদি চিন্তা করি, এমন কোনো বাউন্স আসবে না যেটা ইয়েরা খেলতে পারবে না, বাংলাদেশের ব্যাটসম্যানরা অত ইয়ে খেলতে পারবে না। নর্কের 150 বলো, এখানে 140, 135 এর উপরে আসবে না। আচ্ছা, এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই, আমরা সবাই ডিসকাস করি। শারাফাতুল্লাহ, what's your take on Afif? I don't get Shanur bhai's agenda against this guy. I believe without a doubt he's our best T20 batter and should be made permanent at number 4 in this format. Well, I clearly have an agenda. I don't know why. ওয়েট, শানুর, আমার মনে হয় এখানে ওই প্রো আফিফ হিসেবে তৌসিফ আছে, ও কিন্তু আফিফকে এট নাম্বার 3 টি20 এগুলো বলছিল। সো মেবি তৌসিফ তার মানে আমাদের সবার তৌসিফ ছাড়া আমাদের সবার ওয়েট সো লেট মি গেট দিস স্ট্রেট। সো তৌসিফ ছাড়া আমাদের সবার আফিফ নিয়ে এজেন্ডা আছে। উই অল হ্যাভ এন্টি। আমি এখানে একটু ক্লিয়ার করি, না এজেন্ডাস নাই, মানে যদি এজেন্ডা থাকে সেই সেম এজেন্ডাটা আমারও আছে, দ্যাট ইজ হিজ অ্যাটিটিউড। আর কোনো প্রবলেম নাই আমার আফিফের নিয়ে। না, আফিফ কালকে একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলছে, কিন্তু অনেক সেফ ইনিংস খেলছে, বিশেষ করে ক্যান উই হ্যাভ আ লুক এট দ্য কমেন্ট अगेन? কমেন্ট আবার দেখি কি অ্যাকচুয়ালি বলছে সে। টেক অন আফিফ, মানে বেসিক্যালি টেক অন আফিফ তো না, টেক অন শানুরস এজেন্ডা এগেইনস্ট দিস গাই। মানে ও কেন এরকম বিরক্ত আফিফের উপর? আচ্ছা তৌসিফ, তুমি বলো তো আফিফকে তোমার কেন ভালো লাগে এত? আফিফকে ভালো লাগে বলতে হচ্ছে যেই পয়েন্টটা হচ্ছে আসলে it's a kind of a mixed emotion about him. আমার পয়েন্ট অফ ভিউ থেকে মিক্সড ইমোশন কি, he is someone who can bat for a long run. ও যখন খেলা স্টার্ট করে, he is someone যে অনেক লম্বা ইনিংস খেলতে পারে চাইলে, যখন টোনে সেট হয়ে যায়। বাট ওর ওই ব্যাটিং অ্যাটিটিউডটা আমার পছন্দ হয়। বাট অন দি আদার হ্যান্ড, সাজ্জাদ ভাই যে কথাটা বললো না, আফিফকে দিয়ে একটাই প্রবলেম আছে, তার অ্যাটিটিউড ইস্যু। সেই অ্যাটিটিউড ইস্যুটা হচ্ছে সে খুব খামখেয়ালি থাকে। এই খামখেয়ালিটা হচ্ছে তার সবচেয়ে বড় একটা নেগেটিভ সাইড। হি ইজ ট্যালেন্টেড, হি হ্যাজ আমার আ খামখেয়ালি লাগে না সেটাকে, আমার মনে হয় ও অ্যারোগেন্ট, অধ্যত্বপূর্ণ, ইগোটা অনেক বড়। এবং হি ইজ আ প্রাইম এক্সাম্পল অফ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তারা নিজেদেরকে ওয়ার্ল্ড ক্লাস ভাবে, তারা নিজেদেরকে ভাবে দে ডিজার্ভ টু বি ইন দিস ইন্টারন্যাশনাল অ্যারিনা। এই একটুকু দিয়ে হি ইজ অ্যান এপিটমি অফ দ্যাট। বাংলাদেশের ক্রিকেটের কারেন্ট পিকচারের এপিটমি হচ্ছে আফিফ, who might have the talent, but এই লেভেলের ইনকনসিস্টেন্সি যদি তুমি দেখাও, তুমি কোন ধরনের টপ 6 যে দেশগুলো আছে সেখানে কোনো দিন তুমি জায়গা পাবা না। এতটা এক্সটেন্ডেড রান যে এখানে পাচ্ছে, সে জীবনও কোনোদিন আর কোনো টিমে পাবেও না। সে সুপার ট্যালেন্টেড হোক, ডাজন্ট ম্যাটার। আরেকটা জিনিস তুমি একটু আগে বলতেছিলে যে প্লেয়ার্স আর সেভিং টু প্লেইং টু সেভ देयर ক্যারিয়ার, রাইট? যে তারা খেলতেছে যাতে করে তারা নেক্সট ম্যাচ টু ফিক্স देयर স্পট। আফিফ ডাজন্ট প্লে টু ডু দ্যাট। আফিফ জানে ওর স্পটটা ফিক্স। আফিফের ফার্স্ট ক্লাস এভারেজ মনে হয় 30। there are at least 10-15 players যাদের তার থেকে বেটার এভারেজ 40 প্লাস এভারেজ থাকতে পারে, সেরকম আই এম শিওর 9-10টা প্লেয়ার এখন বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে হয়ে গেছে। Afif isn't there. Afif, I have no doubt that Afif is a talented batter. I have no doubt that Afif is one of the best batters in the current T20I setup. But that's a problem. Him being one of the best batters in the current T20I setup is the problem. আমরা মাঝে মধ্যে একটা কথা বলি না, যদিও এই এক্সাম্পলটা এখানে আনা ঠিক হচ্ছে না, তারপরেও হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে বসে বলে না যে
মেয়েদের মধ্যেও এই কথা হয় যে পোলার এত দেমাগ কেন, ছেলেদের মধ্যেও এই কথা হয় যে মেয়ের এত দেমাগ কেন। ব্যাপারটা হচ্ছে কি, ও সুন্দর আর ও জানে যে ও সুন্দর, এই জন্য এত দেমাগ। আফিফের ব্যাপারটা হচ্ছে এরকম যে ও হ্যাঁ, জানে true. যে আমি তো টিমে সেট, আমার চাইতে বেটার তো কেউ নাই। এই বিজয় খেলবে আমার জায়গায়, শান্ত খেলবে আমার জায়গায়। হ্যাঁ, সো এটা হচ্ছে আফিফের অ্যাটিটিউড। You summed it up perfect. That's the thing. আর ইমতিয়াজ হোসেন আসিফের মানে ইমতিয়াজের যে কমেন্টটা, এটাতেও আমি বলি গতকালকে যে গতকালকে সে এই শিট ফিল্ডিংটা করার আগে সে দুর্দান্ত একটা ক্যাচ নিছিল, ঠিক আছে, এন্ড উই ওয়ার লাইক ওয়াও ইয়া হি, এন্ড তখন মানে মানে আই ওয়াজ ওয়াচিং উইথ মাই কলিগস অফিসে, সো one of my colleagues is like যে আফিফ কিন্তু টিমের one of the best fielders. আমি বলি যে এই যে এটা বললা না, হ্যাঁ হি ইজ, বাট দেখো যে আজকে ফিল্ডিং এর পরে কি করে। I literally just predicted it যে ও দেখো আজকে কি করে ফিল্ডে। তারপরে একটা ইজি একটা বল মানে তার হাতের সামনে দিয়ে যাচ্ছে, সেটাকে সে 4 বানায় দিল, ক্যাচ ড্রপ কালকে করলো। দুইটা করছে সে কালকে, হ্যাঁ, কাহিনী। কমপ্লিটলি মেসড আপ আর কি এরপরে। সো দ্যাটস দ্য প্রবলেম উইথ আফিফ এখন। আর এটা আমি ওই যে বিজয়ের কথা বললাম না যে একটা ভালো শট খেলে চোখে মুখে এরকম একটা ভাব। এই গতকালকে সে ভাই কিপিং এ এই যে আমি একটু আগে রিজা হেন্ড্রিক্সকে যে গালি দিলাম, এই ছেলেটার হাতে আসলেই শট নাই, আজকেও আবার 50 মার্কস, ঠিক আছে। বাংলাদেশ শুড লুক এট হিজ ইনিংস, এই যে আউট হয়ে গেছে মনে হয়, শুড লুক এট হিজ ইনিংস এন্ড হিজ ব্যাটিং, ও কেমনে এত লিমিটেড প্লেয়ার হয়ে কেমনে পারে। গতকালকে বিজয়ের একটা চমৎকার ক্যাচ ধরছিল মুস্তাফিজের বলে, মোস্ট প্রবাবলি সুমা ছিল ব্যাটারটা, ক্যাচটা ধরে ফ্যান্টাস্টিক ক্যাচ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট লেফট সাইডে থেকে লেফট সাইডে লাফ দিয়ে, হ্যাঁ এক হাঁটু ভর করে এভাবে। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ সে হচ্ছে সুপারম্যানের পোজ দিছে, হ্যাঁ মানে হোয়াট ওয়াজ দ্যাট, মানে এই জায়গাগুলা, এই মানে ভাই ফার্স্ট ফিক্স ইওর গেম, তারপরে তুমি শোম্যানশিপ নিয়ে চিন্তা করো। আগেই শোম্যানশিপ নিয়ে চিন্তা করলে তো ভাই ঝামেলা। আমি স্টেজে গিটার লয়ে উঠছি, একটা কর্ড ঠিক মতো ধরতে পারি না, কিন্তু মনিটরের উপরে ঠ্যাং উড়াইয়া মাথা মুতা ঝাঁকায়া গিটারটা লয়ে রুমে করতেছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে এখন আমাদের প্লেয়ারদের। আচ্ছা, দিস ইজ এন ইন্টারেস্টিং ওয়ান বাই কাজী মামুন, যে বিপিএল এ তো লিটন আফিফ একসাথে ওপেনিং করে, পুরো টুর্নামেন্টে মোটামুটি ভালো করেছে। 2019 সালের মানে 3 বছর আগের কথা সেটা। টিম ম্যানেজমেন্ট তাকে ফিনিশার রোলে খেলায়, ফিনিশার রোলে কি খেলায় মানে আফিফকে, আই ডোন্ট নো ওর রোল কি অ্যাকচুয়ালি টিমে। এখন ওকে একটু উপরে চান্স দেওয়া হচ্ছে 4-5 এর দিকে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আফিফের মেকশিফট ওপেনার হিসাবে কেমন দেখেন আপনি? তো বললেনই মেকশিফট ওপেনার, মেকশিফট অফ ওর মানে জায়গা আছে, কনসিডারিং যে নো ওয়ান ইজ ইন। I think his logic is correct ওই সেন্সে, লজিক ঠিক আছে, বিকজ আমরা উই আর লুকিং এট ইন্ডিয়া, ওরা যারাই পাঠায় ওপেনিং এ সেই রান করে। মানে দ্য থিং ইজ ওই যে সূর্যা যাদব 3-4-5 খেলতো, সে এখন ওপেনিং করে ফাটায় ফেলতেছে। ওই যে দীপক হুদারে নামাচ্ছে, সেও নেমে মানে সেঞ্চুরি মারে দিতেছে। সো দ্য থিং ইজ টি-20 আমার কাছে মনে হয় এমনই একটা ফরম্যাট, এই ফরম্যাটে মানে ইউ হ্যাভ টু ট্রাই এন্ড ডু ডিফারেন্ট থিংস। মেবি এটাতে আমি মানে আই থিঙ্ক এটা করা যেতে পারে, কারেন্ট কনটেক্সট হোক আর যেটাই হোক, মানে শুধু বাংলাদেশের কনটেক্সট বলে বলতেছি না, মানে এইখানে স্পেশালাইজেশনের জায়গাটা খুব কম, মানে মাত্র 20 ওভার। সো এই যে কে ফিনিশার কে ওপেন করবে এগুলো হচ্ছে মেবি কন্ডিশনের বিষয় আসতে পারে, বাট দ্য থিং ইজ মোদ্দা কথা হচ্ছে উই নিড কোয়ালিটি প্লেয়ার্স। আমাদের প্লেয়ারদের কোয়ালিটি কি সেটা হচ্ছে প্রশ্ন। আমি যদি এখন বলি যে তামিম ইকবাল ইজ স্টিল বাই ফার বাংলাদেশের বেস্ট ওপেনার ইন অল ফরম্যাটস, এটা কেউ দ্বিমত করতে পারবে না, বিকজ ইটস দ্য ট্রুথ। হি জাস্ট হ্যাজ দ্যাট কোয়ালিটি, ওর আছে, ওর আছে, দেখো কে দ্বিমত করতে পারে, এটা আছে, ওর এটা আছে, হি ইজ দ্য বেস্ট, এটাতে কোনোই ডাউট থাকার কথা না। বাট তারপরেও মানে দ্য থিং দ্যাট হ্যাপেন্ড উইথ হিম, দ্য ওয়ে হি ওয়াজ ট্রিটেড, দ্য ওয়ে হি মুভড আউট, মানে দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন আর কি। মানে দ্যাট ইজ দ্য থিং, আমি ওটাই বলতে চাইতেছি যে আমাদের কোয়ালিটি নাই আমাদের। সো উই জাস্ট কান মানে এক্সপেরিমেন্ট করতেই পারি, মানে মেবি আফিফ করতে পারবে, বাট ওই 2-3 ইনিংসে সে করবে, যেটা সে এখন ফিনিশার রোলে কালকে একটা সুপার ইনিংস খেলছে বা ভালো খেলছে, যেটাকে আমি অতটা সুপার বলতে পারতেছি না, বিকজ
মানে ও হচ্ছে গিয়ে মানে কালকে যদি জিতেও দিত দের ইজ নো গ্যারান্টি যে আগামী 10টা ম্যাচে সে কি করবে, পারফর্ম করতে পারবে কি পারবে না। মানে দের ইজ নো ট্র্যাক রেকর্ড অফ দ্যাট, সো বলা যায় না। হি মাইট ডু ওয়েল, হি মাইট ডু ওয়েল, মাইট নট ডু ওয়েল, বাট কোয়ালিটির বেসিসে যদি বলি, শানুর would agree, তসিফ would agree, সাজ্জাদ would agree as well. By far among these guys যারা post 2015 দলের সাথে ইনভলভ হয়েছে, লিটন কুমার দাস ইজ দ্য অনলি ওয়ান হু ক্যান স্ট্যান্ড প্রপার, এন্ড তাকে যে কোনো জায়গায় যে কোনো রোল যাই দেখ না কেন হি উইল বি এবল টু মানে ডু দ্যাট, বিকজ ওর কোয়ালিটিটা আছে। ইউ নিড টু হ্যাভ কোয়ালিটি ফার্স্ট, তারপরে অন্য জিনিস, স্পেশালাইজেশন পরে। আর টি-20 ইজ শর্ট ফরম্যাট, এখানে ইউ কান্ট মানে ওভাবে করে আলাদা করে বানায় দেওয়া ডিফিকাল্ট যে একজন ফিনিশার, একজন ওপেনার, একজন মিডল অর্ডারে ধরবে। বাংলাদেশের যে 3টা ফেস যায়, এই গত 12 ম্যাচেরও একটা স্ট্যাট দেখতেছিলাম, দেয়ার ওয়াজ আ নাইস রিপোর্ট আজকে একটা টিভি চ্যানেল করছে, ওখানে দে ওয়ার টকিং অ্যাবাউট মানে এই গত 12টা ম্যাচে বাংলাদেশের পাওয়ার প্লের মধ্যে দের অ্যাভারেজ স্কোর ইজ 41, হুইচ ইজ মানে অ্যারাউন্ড মানে 7 এরও কম, 6 পয়েন্ট সামথিং। তারপরে মিডল ওভার্সে ইটস অলসো 6 পয়েন্ট সামথিং ফ্রম 7 to 15, আর 16 to 20 হচ্ছে ওদের 8 পার ওভার। সো দ্যাট ইজ আওয়ার লিমিট, দ্যাট ইজ দ্য কোয়ালিটি দ্যাট উই হ্যাভ রাইট নাও। সো কিছু চেঞ্জেস, ড্রাস্টিক চেঞ্জেস যা ইচ্ছা তাই আমরা করি, মানে উই হ্যাভ টু ডু সামথিং। দরকার পড়লে সাইফুদ্দিনের নামাই না, মানে ইট লুকস লাইক হি ক্যান অ্যাট লিস্ট প্লে ওভার দ্য টপ অফ দ্য ইনফিল্ড। মানে আমাদের তো এখন স্ট্রাগলই হয় ইনফিল্ডের উপর দিয়ে কিছু খেলতে ডিউরিং দ্য পাওয়ার প্লে। দেয়ার আর সিম্পল প্রসেসেস যেটা ইউজ করে অ্যাকচুয়ালি মানে পাওয়ার প্লের ভিতর রান করা যায়, বাট ওই সিম্পল প্রসেস গুলো আমরা মানে ওগুলারে এক্সপ্লোর করতে পারতেছি না আনফরচুনেটলি। এই জায়গায় আফিফ কুড বি ভেরি ইফেক্টিভ। ওই যে পাওয়ার প্লের ব্যাপারটা যেটা এবিপি বললা, জাস্ট মাথার উপর দিয়ে উঠায় দেয়া, যে বিপিএল এর কথা বললো যে 2019 বিপিএল এ, সেখানে কিন্তু আফিফ এই জিনিসটাই করেছিল। এবং যেহেতু আফিফ ওইরকম পাওয়ার প্যাকড প্লেয়ার না, কিন্তু ওর টাইমিং বেটার, ওর ব্যাটিং এ গ্যাপ বের করার অ্যাবিলিটিটা আছে ভালো, আমরা দেখেছি। সো মেবি দ্যাট কুড বি অ্যান অপশন। আমি কিন্তু অনেস্টলি ভাবছিলাম যে সোহানের ক্যাপ্টেন্সিতে একটু ডিফারেন্ট কিছু পাবো, বাট বিশেষ করে ব্যাটিং অর্ডারে কোনো একটা ইনোভেটিভ কিছু একটা, কোনো একটা অন্যরকম কোনো একটা রিস্ক কিন্তু দেখি নাই। এখন মেবি ও সোহান নিজেও জানে যে এই সিরিজের পরে ও ক্যাপ্টেন্সি পাবে না, বা হুট করে পাওয়া ক্যাপ্টেন্সি সে নিজেও চিন্তা ভাবনা করার সুযোগ পায় নাই। এ লট অফ থিংস কুড হ্যাপেন, বাট স্টিল প্রথম 2 ম্যাচে মানে আছে না যে একটা ওই পজিটিভ অ্যাটিটিউডটা সোহান কিন্তু ভালোই এনে দিয়েছিল মোটামুটি যতটুকু সম্ভব। কিন্তু ওই যে যেটা এবিপি বললো যে বেশ কিছু প্লেয়ার এখানে আছে যারা আসলে দলে জায়গা পাওয়ার জন্য খেলতেছে। লাস্ট ম্যাচে তো এরকম একটা প্লেয়ার ক্যাপ্টেন্সি করছে যে দলের নিজে জায়গা পায়। আচ্ছা, আমি এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। আই ডোন্ট নো ইফ ইউ গাইস হ্যাভ সিন ইট অর হার্ড ইট অর রেড অ্যাবাউট ইট। আব্দুল্লাহ তৌফিক আর জুবাইর হোসেন দুজনেই এটা নিয়ে বলছে যে আজকে সুজনের একটা ইন্টারভিউ দেখলাম, তার কথা শুনে তাকে খুব হতাশ মনে হলো কি করবে এই টিম নিয়ে। এন্ড এটাতে জুবাইর হোসেন অ্যাড করছে যে সুজন যেভাবে সে ডিরেক্ট মিডিয়াতে হার্শ ট্রুথ বলে, এটা কি হেলদি? হোয়াট ইজ দ্য হার্শ ট্রুথ? মানে আমরা তো এখানে উই আর অল সেইং দ্য হার্শ ট্রুথ, সো এটা কি হেলদি নাকি আনহেলদি, এটা তা আমাদেরকেও ইউ ক্যান অলসো আস্ক। এখন না মেবি উনি একটু ডিফারেন্ট, তার বেলা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আমি ওটাতে একটু আসি যে তার বেলা একটু ডিফারেন্ট, যে হি ইজ পার্ট অফ দ্য টিম, এবং সে যদি টিমকে ক্রিটিসাইজ করে তাহলে তারই ক্রিটিসিজম ইনডিরেক্টলি হচ্ছে। ওই যে কোনো বাপমা যদি তার ছেলে মেয়েকে যদি গালি দেয় কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা বলে, ঠিক আছে, দ্যাটস এন ইনডিরেক্ট ক্রিটিসিজম অফ দ্যাট প্যারেন্ট। দ্য প্যারেন্ট ইজ সো ওইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে ইফ ইউর পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট এন্ড ইউর বেসিকলি saying that the team isn't good enough, তাহলে কিন্তু it's a reflection of your management of your organization as well. And সেখানে you need to have a look at yourself যে কেন সেটা হচ্ছে। টিমকে সারা বছর আমরা যদি টি-20 না খেলাই, টিমকে যদি আমরা ওয়ান ডে টেস্ট এগুলির মধ্যেই এই দুইটা ফরম্যাটে, বিশেষ করে ওয়ান ডেতে একটু ফোকাসটা দেওয়া হয়, টেস্টে তারপরে টি-20তে একদমই না। অ্যান্ড বিপিএল ছাড়া অন্য কোনো মানে টুর্নামেন্ট হয় না, বিপিএলটাও আগের মতো হয় না। সো ওয়াই ডু ইউ এক্সপেক্ট দ্য টিম টু ইমপ্রুভ? অ্যান্ড দিস ইজ 2022, লাস্ট ইয়ার থেকে আমরা কিন্তু একটা ডাইনামিক শিফট উই নোটিসড ইন দ্য টি-20 গেম ইন ইটসেলফ। যে ওয়ান ডের রিসেন্টলি কিন্তু
আমরা যে বলছি যে ওয়ানডের প্রতি ইন্টারেস্ট, দ্য ডেথ অফ ওডিআইস, এটার একটা কারণ হচ্ছে টিমস, দ্য বিগ টিমস আর টেকিং টি-20s ভেরি সিরিয়াসলি। পাকিস্তান আর ইংল্যান্ড কিন্তু পাকিস্তানে যে দে আর নট গোয়িং টু প্লে আ 3-match সিরিজ, দে আর নট গোয়িং টু প্লে আ 5-match সিরিজ, দে আর গোয়িং টু প্লে আ 7-match টি-20 সিরিজ, 7 ম্যাচেস। সো সেখানে কিন্তু ইউ ক্যান সি দ্যাট ইউনো কত বড় একটা চেঞ্জ, ডাইনামিককে আমরা চেঞ্জ দেখছি। সো এখানে আসলে বাংলাদেশের এখন বাংলাদেশ নিড টু ক্যাচ আপ বেসিকলি। সো এটা নিয়ে মানে সুজনের এটা নিয়ে সাজ্জাদ তুমি অ্যাড করতে চাচ্ছিলা, তৌসিফ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং অ্যাজ ওয়েল ইউ গাইস গো অ্যাহেড। না আমি এবিপি অ্যাজ ওয়েল। আচ্ছা এবিপি বলো, কারণ আমি খাচ্ছি তো, আমি একটু ক্যামেরা অফ করে শুনি। আচ্ছা ওকে, আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম, মেবি ইটস নট ডিরেক্টলি রিলেটেড টু মানে হোয়াটস হ্যাপেনিং ইন হিয়ার, মানে একটা যে ওভারঅল ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের টি-20 ক্রিকেট নিয়েই আছে, যে ওয়ের আর উই, ওয়াই আর উই ডুইং দিস, মানে এই অবস্থায় আমরা কেন? ইফ ইউ লুক অ্যাট দ্য এন্টায়ার টি-20 এনভায়রনমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড, মানে এটা শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথাই বলতেছি না, বেসিক্যালি অল দ্য ফ্র্যাঞ্চাইজ লিগস, অল দ্য লিগস যেখানে হচ্ছে টি-20 ফরম্যাটে এই খেলাগুলোকে খুব প্রমোট করা হচ্ছে, এন্ড লিটারালি এভরি ক্রিকেটিং নেশন হ্যাজ দেয়ার নাও more or less a qualified version of T20 franchise level cricket যেটা তারা পপুলারাইজ করতে চাচ্ছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের কয়জন প্লেয়ারকে আমরা আসলে ওইসব মানে টুর্নামেন্ট গুলায়, মানে হাউ মেনি অফ আওয়ার প্লেয়ার্স ডু দে শো ইন্টারেস্ট ইন আর কি, মানে পাওয়া যায় না। কিন্তু আফগানিস্তানের অনেক আনক্যাপ প্লেয়াররাও লিস্টে থাকে, বাংলাদেশের প্লেয়াররা থাকে না, বিভিন্ন ছোট বড় যে টুর্নামেন্টই ধরি না কেন। সো ঘুরে ফিরে ওয়ান পয়েন্ট যেখানে আমরা হোপফুল হইতে পারি ওই সেন্সে যে ইটস নট এন্টায়ারলি আওয়ার ইনএবিলিটি ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, যেটার কারণে আমাদের এটা হচ্ছে। পার্ট রিজন এটাও যে মেবি দিস ইজ জাস্ট নট সুটেড ফর আস, মানে এইটাই আমার কাছে মনে হয় যে আরেকটা রিজন, যেটা হয়তো আমরা অনেক সময় বলি, অনেক সময় ইগনোর করি। প্লেয়াররাও বলছে, ম্যানেজমেন্টের লোকজনও বলছে। কয়েকদিন আগে যে জিম্বাবুয়েতে যাওয়ার আগে শেখ মেহেদী ওয়াজ ইন্টারভিউড, হি সেড যে আমাদের ওই পাওয়ার হিটিং নাই, বা টি-20 খেলার মতো যে ওই যে একটা এক ওভারে কিছু একটা করে দিয়ে টু টার্ন দ্য গেম অন ইটস হেড, ওই টাইপের প্লেয়ার বোধহয় আমাদের নাই, বা ওই অ্যাবিলিটি আমাদের নাই। এটা কিন্তু একটা ফ্যাক্ট, মানে ইউ জাস্ট কান্ট ডিসকার্ড দ্যাট এজ ওয়েল। মানে আমরা চাইলে উই কান্ট ক্রিয়েট আফ্রিদিজ অর পোলার্ডস অর রাসেলস অর অল দোজ গাইজ, সেটা করা পসিবল না। সো হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? আমরা তো অন্যদিকে তাকাই, মানে উই ক্যান লুক এট থিংস। তার মানে কি, টি-20 আমরা যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে আসতেছি, বা যে প্রসেসের মাধ্যমে টি-20 দলে ছেলেপেলেরা সুযোগ পাচ্ছে বা প্লেয়াররা চান্স পাচ্ছে, মেবি দ্যাটস ওয়্যার ইটস গোয়িং রং। মানে we are creating players যারা সবচেয়ে বেশি ফরম্যাট খেলতেছে, আইদার টেস্ট ফরম্যাট আর নাইলে হচ্ছে গিয়ে ওডিআই ফরম্যাট। টি-20 যতটুকুই খেলা হচ্ছে, মেবি দ্যাটস নট এনাফ, এক। দ্বিতীয়ত হচ্ছে when we are scouting for players এই ধরনের, মানে আই জাস্ট ক্যান রিকল খুব সাদামাটা কিছু স্টোরিজ, যেখানে ফর এক্সাম্পল আমি গ্রামে গেছি, গ্রামে গিয়ে আমি একজন ট্রেন্ড ক্রিকেটার, আমি কিন্তু যে ছোটবেলায় ইন স্কুল লেভেল, মানে আই ইউজ টু বি পার্ট অফ প্রফেশনাল ক্রিকেট ক্লাব, যেখানে আমি খেলার অ্যাটেম্প্ট নিচ্ছিলাম, আই ওয়াজ প্র্যাকটিসিং ট্রেনিং উইথ দেম। তো ওই জায়গাটা আমি যেটা দেখছি যে দ্য ইন্টেনশন অফ দ্য কোচেস, দ্য ইন্টেনশন অফ দ্য কোচেস যারা হচ্ছে শিখাচ্ছে এই নতুনদেরকে, ইয়াং ছেলেপেলেদেরকে, বাচ্চাদেরকে শিখাচ্ছে, they're teaching them a lot of things যেটা গ্রামাটিক্যালি কারেক্ট জিনিসপত্র শিখাচ্ছে। Yes, and maybe that is still the trend that's going on এখানে এখনো। So grammatically correct জিনিস শিখাইলে there are also limitations of that, মানে there are also limitations যে ওই জায়গাটায় যায়, মানে you get a default setting of something, মানে বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো you get a default setting of ODI cricket, ওটার জন্য you get ready, you're prepared for that, মানে through your training process. So ওখান থেকে বের হয়ে আসতে হবে। আমি গ্রামের যে এক্সাম্পলটা দিতেছিলাম, গ্রামে গিয়ে তো আমি খুব ট্রেন্ড, আমি ওখানে গিয়ে ব্যাট করতেছি, মানে মাই ডিফেন্স লুকস ভেরি অর্থোডক্স, ভেরি নাইস, ওয়েন আই এম ডুইং ইট লুকস গুড। যখন ড্রাইভ খেলতেছি ইটস লুকস লাইক আ প্রপার ড্রাইভ, বাট রান উঠাতে পারতেছি। আমার পার্টনার যে গ্রামেরই একটা ছেলে, ও হচ্ছে জায়গায় দাঁড়ায় ইজ জাস্ট ব্লাস্টিং দোজ বলস আউট অফ দ্য পার্ক। তো ঘটনা হচ্ছে ওর কোনো গ্রামার নাই, বেসিক নাই, বাট হি হ্যাজ দ্য পাওয়ার।
হি হ্যাজ দ্যাট র পাওয়ার যেটা সে ইউজ করতে পারে। তারপর আমি আউটফিল্ডে ফিল্ডিং করতেছি, আই এম থ্রোয়িং দ্য বল ইন, মানে আই এম ভেরি কেয়ারফুল অ্যাবাউট মাই শোল্ডার টার্নিং অফ, বা এমন ভাবেই থ্রোটা করতে হবে গ্রামাটিক্যালি যাতে থ্রোটাও মোটামুটি ফোর্সফুল হয় বাট ইট ডাজন্ট পুট প্রেসার অন মাই শোল্ডার। সেটা হচ্ছে আমাদেরকে শিখায় দেওয়া যে দ্যাটস হাউ ইউ হ্যাভ টু থ্রো। তো ঘটনা হচ্ছে দ্য গ্রামের ছেলে অন দি আউটফিল্ড সে ডিরেক্ট হিট করতেছে ফ্রম দ্য বাউন্ডারি এন্ড এন্ড বুলেট টাইপের থ্রো হচ্ছে, মানে হি ইজ ইউজিং হিজ ন্যাচারাল ইনস্টিংক্ট অফ হাউ হি হ্যাজ টু ডু ইট, মানে ও টার্গেট হচ্ছে জোরে থ্রো করতে হবে, স্টাম্পের দিকে থ্রো করতে হবে। সো আ লট অফ টাইমস মানে স্পেসিফিক্যালি টি-20-র জন্য আমি বলবো উইল হ্যাভ টু স্কাউট অন দোজ লেভেলস যেখানে উই লুক ফর দ্যাট র পাওয়ার, উই লুক ফর দ্যাট র ট্যালেন্ট and try to put them into the system, not tweaking a lot of things in them. So specialist এর কথা যদি বলি, maybe this is one way we could look into creating specialists, কারণ ফর্মাল প্রসেসে আমরা যেভাবে স্পেশালিস্ট তৈরি করার চেষ্টা করতেছি বা যে প্রসেসটাই আমরা আছি, it's not working, it won't work. So এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে the way India produced a lot of I would say big hitters না, but I would say they're very intelligent cricketers, তারা ইন্টেলিজেন্স ইউজ করতে পারতেছে, সেটা আরেক ধরনের গ্রুমিং। মানে আমাদের এখানে একটা ডিফল্ট সেটিং গ্রুমিং হয় এবং তারপর উই এক্সপেক্ট দেম টু ডু ওয়েল আইদার ইন টেস্ট এন্ড অলসো ইন টি-20s। এই দুইটা ফরম্যাটে উই আর নট ভেরি গুড। সো ডিফল্ট সেটিং থেকে বের হওয়ার জন্য আমাদের গ্রুমিংটাও আসলে ওভাবেই হইতে হবে, এন্ড দ্যাটস হাউ মেবি উই ক্যান, আই ওন্ট সে ক্রিয়েট স্পেশালিস্ট, আই উড রাদার সে ফাইন্ড আউট দোজ গাইজ যারা এই কাজটা করতে পারবে অন দ্য গ্রাউন্ড, and then the mentality part of it will come along. মানে যে পারবে সে তো পারবে, আর যে পারবে না সে না পারলো। বাট জোর করে আমি যদি মেহেদী মিরাজরে বলি যে ব্রো তুমি কিন্তু ফাটায় 6 মারবা, ওই যে তাসকিনের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে সে নন স্ট্রাইকিং এ দাঁড়ায় মিরাজরে বলছিল যে মারতো, তারপরে মিরাজ একটা 6 মারছে। দ্যাট ডাজন্ট মিন সে পরের 5টা বলেও 6 মারতে পারবে, ইটস জাস্ট আ ওয়ান অফ থিং, মানে সেটা তার আউটরেজিয়াস কোন একটা ঘটনা ঘটায় সে একটা 6 মেরে দিচ্ছে। বা আফিফও যখন মারে 6, ইট গোজ লং, বাট ঘটনা হচ্ছে যে দিস ইজ নট হিজ ব্রেড এন্ড বাটার। রায়ান বার্ল যে 5 বলে 6 বলে করতে পারতেছে, এই জিনিস আফিফরে বললে 99 আউট অফ 100 টাইম সে ফেল করবে। সো ওয়ান্স উই আন্ডারস্ট্যান্ড যে আমাদের লিমিটেশন এমন, উইল হ্যাভ টু টুইক উইথ থিংস ডিফারেন্টলি। লাইক আমাদের জন্য মার্জিন অফ এররটা অনেক কম, পাওয়ার প্লের ভিতর উই হ্যাভ টু গেট 60 রানস, কারণ আমরা ডেথ ওভার্সে পারবো না। ওয়েন দ্য ফিল্ড ইজ দেয়ার, ফিল্ডার্সরা যখন বাউন্ডারিতে, উই ওয়ন্ট বি এবল টু ডু দ্যাট। সো আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? At any cost, wicket যেমনেই পড়ুক নাই পড়ুক, within 6 overs we have to get to 60 at least. So ইনফিল্ডের উপর দিয়ে মারতে পারে ওই ধরনের মানুষজনকে তুমি উপরে পাঠাও। ডোন্ট সেন্ড পিপল যারা ওখানে যায় নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য টোকাইতেছে, বা ইনিংস পরে হয়তো লম্বা করলেও করতে পারি, অ্যাবিলিটি নাই কিন্তু চিন্তা করতেছে করবো না, পরে দেখা যাক পরেরটা কি হয়। এইভাবে গেলে হবে না। দ্য ড্রাস্টিক চেঞ্জ ফর বাংলাদেশ মেবি টি-20তে শুড বি অফ দ্যাট নেচার, যে আমরা একটা পয়েন্টে যায় উই জাস্ট গো ফর সামথিং একদম জোরে সোরে। যদি ওই দিন না হয়, সাপোজ ওই টি-20 ম্যাচটা আমরা 60 না তুলতে পারলাম, 30-40 তুললাম, দেন উই অলরেডি নো আমাদের অর্ধেক কাজ শেষ, মানে ধ্বংস হয়ে গেছি আমরা। বাট ইফ উই ট্রাই ফর দ্যাট, তাহলে মোর অফেন দেন নট উই মাইট রিচ 60 উইদিন 6 ওভার্স, এন্ড দ্যাট উইল গিভ আস আ প্ল্যাটফর্ম। তারপরে আমরা এইসব অ্যাঙ্কারম্যান রে আনি না, মানে উই গো ফর দ্য আদার ওয়ে রাউন্ড। আমরা অ্যাঙ্কারম্যান দিয়ে শুরু করে পরে ভাবি যে মোমেন্টাম বিল্ড করবো, ভাই আমাদের অ্যাবিলিটি নাই মোমেন্টাম বিল্ড করার, ইউ হ্যাভ টু গো দ্য আদার ওয়ে রাউন্ড। যখন ফিল্ড সেটআপটা 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে, তখন লেটস গো ওভার দ্য টপ, তখন ওভার দ্য টপ যাই। ডেথ ওভার্স ওভার দ্য টপ যায় লাভ নাই, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট। আফিফ একটা পুল শট খেলছিল সেকেন্ড ম্যাচটা, আমার মনে আছে যে না সেকেন্ড ম্যাচ না ফার্স্ট ম্যাচটা দিয়ে বোধ হয়, ওই যে 8 বলে 10 করলো, যে যেটার পর শাহানুর একটা পোস্ট দিল যে বেস্ট ইন দ্য বিজনেস, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই টাইপের যে পুল শটটা যে খেলছে, দ্য ফিল্ডার অন দ্য ফেন্স, সে হচ্ছে অ্যাটলিস্ট 20 গজ সামনে বাউন্ডারির এন্ড থেকে। ওয়াই উড হি বি দেয়ার? ইভেন দোজ গাইজ নো যে ওর তো অ্যাবিলিটি নেই এর উপর দিয়ে মারার, ভাই সে মারলে এত দূরই আসবে। হারার ইজ আ বিগ গ্রাউন্ড, আমরা এখানেই দাঁড় করে। ও বাউন্ডারিতে থাকলে আফিফ আউট হইতো না, 1 বাউন্সে যাইতো তার কাছে। সো দে নো আমাদের অ্যাবিলিটি কি, ওরাও অমনি খেলতেছে এন্ড আমরাও আমাদের অ্যাবিলিটি অনুযায়ী খেলতেছি। বাট দ্য থিং ইজ উই হ্যাভ টু বি আ বিট মোর ইন্টেলিজেন্ট অ্যাবাউট ইট। সো র ট্যালেন্ট খুঁজে বার করো, আর হচ্ছে এই গেমের যে ভাগ গুলো আছে ওগুলোকে আর একটু সিরিয়াসলি নিয়ে ফোকাস অন দোজ থিংস। ভাই লেটস ট্রাই টু ডু সামথিং অ্যাকর্ডিং টু গেম ফেজেস, এইটা দিয়ে আমাদের আগাইতে হবে। উই কান্ট ডিপেন্ড অন দ্য ডিফল্ট সেটিং যেটা আমাদের ট্রেন করে নিয়ে আসা হয়েছে। ওভাবে ডিফল্ট সেটিং এ এসে নান অফ আস উইল বি এবল টু সাকসিড, আমার মনে হয় না। মানে আনটিল অর আনলেস আমরা লিটনের মতো আউটওয়ার্ডলি ট্যালেন্টেড কেউ হই, বা তামিমের মতো একজন হই, ওরকম না হলে ইট ওয়ন্ট বি পসিবল মানে টি-20 ক্রিকেটে ভালো করার। আচ্ছা, সাইদুল বাশারের কমেন্টটাই যেরকম, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট ওর সাজ্জাদ, আমরা সবাই ইনফ্যাক্ট
একো করছি যে হি ইজ প্লেইং এজ লেভেল ক্রিকেট, যেখানে ওডিআইস টেস্টকে বেশি প্রায়োরিটি দেয়, স্পেশালি ওডিআইস গোড়ায় গলদ। এটা গেল এক, which we completely agree with. আমি বলবো না যে গোড়ায় গলদ এই সেন্সে যে ওডিআইকে প্রাধান্য দিচ্ছে। দ্য ইস্যু ইজ দ্যাট অন্য মানে ফরম্যাটগুলোতে প্রাধান্য বা অন্য ফরম্যাটগুলোতে ইকুয়াল ইম্পর্টেন্স নেই, টেস্টে আর একটু বেশি হওয়া উচিত আই গেস। মুভিং অন, শারাফাতুল্লাহ একটু এক্সপ্লেইন করেছে যে ওনার আমার পোস্ট নিয়ে কোথায় সমস্যা। ইজ ইট আফিফস ফল্ট দ্যাট হি ইজ আর বেস্ট টি-20 ব্যাটার? আমি বলিনি তো এটা আফিফের দোষ। আই সেড হিম বিং দ্য বেস্ট টি-20 ব্যাটার ইজ আ প্রবলেম ফর দ্য টিম, not his problem. It's a problem for the team, and it's not his fault that we couldn't produce MSCs or Michael Bevins. যদি আফিফকে বেভেনের সাথে তুলনা করা আছে, there are articles on that যে বাংলার বেভেন, and ওই আমার পোস্ট দেখে হয়তো মনে হয় যে না, আমি কিন্তু বলছি না যে আফিফের জায়গা ওকে নিলে ভালো করতো। অল মাই প্রবলেম উইথ আফিফ ইজ দ্যাট উই আর প্লেইং আ প্লেয়ার যে এখনো ফুললি রেডি না, হি ইজ আন্ডারকুকড, ঠিক আছে? সো ইফ আই প্লে আ র প্লেয়ার, অবভিয়াসলি দের আর চান্সেস যে ওর যে ট্যালেন্টটা এখন আছে সেটা নাও থাকতে পারে, মানে সেটা ইউটিলাইজ না হয়ে পরে সে হারায়ও যেতে পারে, আরেকটা মানে ওয়েস্টেড পোটেনশিয়াল হয়ে যাবে। সো দ্যাটস নট হোয়াট উই আর এইমিং ফর হোপফুলি। সাজ্জাদ? হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শানুরের যে পোস্টটা নিয়ে আসলে মানুষজন কথা বলতেছে, এবং সেখানেও কিন্তু এই ধরনের একটা কমেন্ট ছিল যে আমরা কি বাইরে অমুকরে বসায় রাখছি নাকি তমুকরে ম্যাক্সওয়েলের বসায় রাখছি কিনা। আমি আসলে ওই জায়গায় একটা কমেন্ট করতে করতে পরে চিন্তা করলাম যে থাক, এটা নিয়ে সিলি পয়েন্টেই আলোচনা করব। হ্যাঁ, আমরা না মাহমুদুল্লাহর সাথে ওইখানে তুলনা করে একটা কমেন্ট ছিল যে বেটার দেন দা মাহমুদুল্লাহ যে এইভাবে টুকটুক করে খেলে, এই ধরনের একটা কমেন্ট ছিল। আমার তার এক্স্যাক্টলি কমেন্ট মুখস্থ করে রাখিনি, টাইপগুলো এই ধরনের ছিল। তো আমার কাছে মনে হইতেছে যে ফার্স্টলি আমাদেরকে মানে আমরাও মানে বুঝতে হবে যে শানুরের পোস্টটা কি ছিল। ওর পোস্টটা কিন্তু কখনো এটা ছিল না যে আফিফের জায়গায় ওরে খেলাইলে ভালো হইতো, আফিফের জায়গায় সে খেললে ভালো হইতো। হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে আমরা আজকে আফিফকে নিয়ে যে আলোচনা করতেছিলাম, ঘুরে ফিরে পয়েন্টটা ওই জায়গাটাতেই আসে। নাম্বার ওয়ান, শানুর এইমাত্র যেটা বললো আফিফ ইজ নট রেডি। নাম্বার টু, আফিফ অলরেডি হ্যাভ দ্যাট সেন্স, গট দ্যাট সেন্স যে ও এই টিমের বেস্ট প্লেয়ার, এবং এই জিনিসটা ইজ গেটিং বেটার অফ হিম। আফিফের যতটুকুই ডেলিভারি দেওয়ার ক্ষমতা আছে সেটাও সে দিতে পারতেছে না বিকজ অফ দিস গ্র্যান্ডিওজ। হ্যাঁ, এই গ্র্যান্ডিওজে যতদিন আফিফ ভুগতে থাকবে ততদিন পর্যন্ত আফিফের বেস্ট পারফরমেন্সটা আমরা পাবো না। আমরা কখনোই বলি নাই যে আফিফের জায়গায় বাংলাদেশে মহেন্দ্র সিং ধোনি অথবা ম্যাক্সওয়েল বসে আছে। আমরা কখনোই বলি নাই আফিফের চাইতে মাহমুদুল্লাহ ভালো বা অমুক ভালো বা তমুক ভালো। আমাদের পয়েন্ট হচ্ছে যে আফিফ আফিফের মতোই খেলুক, তবে ওকে আর একটু ফ্রিলি এক্সপ্রেস করতে দেওয়া উচিত। ওর মাটিতে পা রাখাটা এখানে খুব বেশি জরুরি। আমরা আফিফকে নিয়ে অনেক বেশি হাইপড আপ হয়ে গেছি, আমরা আফিফকে নিয়ে অনেক বেশি মাথায় তুলে আসতেছি, এবং এই জন্য আসলে ব্যাপারটা হচ্ছে কি, যখন একটা ফেইলিওরের পরে যখন আমাদের পছন্দের প্লেয়ারের এগেনস্টে কোনো একটা সমালোচনা হয়, সেই সমালোচনাটাও আমরা নিতে পারি না। সেম থিং হয়েছে যখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সোহান একটা মিস করলো। আমি জাস্ট একটা আমিও গ্রুপে একটা পয়েন্ট লিখছিলাম যে এইটা যদি ভুলটা যদি মুশফিক করতো তাইলে এখন অনেক ইয়ে হয়ে যেত। মানুষ কিন্তু এইটাকে মানে পারসিভ করে নিছে এমন ভাবে যে আমি মুশফিককে কিপিং করানোর পক্ষপাতী, সোহানকে দল থেকে সরানোর পক্ষপাতী। মানে তুমি প্রো মুশফিক আর কি? হ্যাঁ হ্যাঁ, এটাই। either you are pro মুশফিক or anti মুশফিক, either you are pro রিয়াদ or anti রিয়াদ, মানে এই ঘটনা চলতেছে। মানে আমার পয়েন্ট হচ্ছে যে ভাই, যেটা হোয়াইট লেখা সেটা হোয়াইটই পড়ি আমরা। হ্যাঁ, সেটাকে আসলে গ্রে পড়ার কিছু নাই, ব্ল্যাক পড়ার কিছু নাই, ব্ল্যাক এন্ড হোয়াইট পড়ার কিছু নাই। জিনিসটা এখানে আমাদের বুঝার অনেক ঘাটতি আছে। হ্যাঁ, আমার ওইখানে পয়েন্টটা ছিল যে হইতে পারে সোহান আমার টপ নচ, আমার খুব পছন্দের প্লেয়ার, বাট দ্যাট ডাজ নট মিন
যে সোহান কোনো ভুল করলে আমি সেখানে ব্লাইন্ড আই করে চলে যাব। যদি আমি আজকে সেটা করি, 2 দিন পরে মুশফিকের সাথে আমি এখন যেটা করতেছি সোহানের সাথেও আমি সেটা করব। হালারে দল থেকে বাদ দেস না কে, অয় একটা বাইনচোদ, ওর লেগা হারছি, অয় এই করছে, হে সেই করছে। আমরা সেই জায়গায় আমার আজকের পছন্দের প্লেয়ারটাকে যদি দেখতে না চাই, তাহলে আজকে আমার পছন্দের প্লেয়ার যদি ভুল করে, তাহলে তাকে তার প্রাপ্য সমালোচনাটা দেওয়া উচিত, রেদার দেন অমুক কি করছে 10 বছর ধরে খেলে, তমুক কি করছে, আমার টিমে তো ম্যাক্সওয়েল বসে আছে। নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, that was never the point. The এখানে point আমি is we say white to a white thing, we say black যখন সেটা ব্ল্যাক থাকবে, লাল থাকলে সেটাকে লাল বলবো। এখন লালকে কখনো মেরুন, কখনো রেড ওয়াইন, কখনো রেড চিলি, দরকার নাই তো এত ডিফারেন্সিয়েট করার, সেটাকে রেডের মধ্যেই রাখি আমরা। ইফ ইউ নোটিস, আমি গতকালকে একটা পোস্ট করছি, ওখানেও কিন্তু and I knew যে এই ভুলটা করবে। আমরা অনেক স্কোর কার্ড দেখে খেলা জাজ করি, অনেক সময় স্কোর কার্ড দেখে খেলা জাজ করি। সো কালকের ম্যাচটা ইজ আ পারফেক্ট এক্সাম্পল, যে কালকের ম্যাচটাতে মাহমুদুল্লাহ, উই নো হিজ ফিনিশড, ও মারতে পারে না আগের মতো, হিজ স্লো। মাহমুদুল্লাহ প্লেড আ রানাবল ইনিংস, সেম নাম্বার অফ বলস খেলে আফিফ স্কোরড মোর রানস, ঠিক আছে? দ্যাট স্কোর কার্ড টেলস ইউ যে মাহমুদুল্লাহর কারণেই ম্যাচটা বাংলাদেশ হারছে প্রাইমারিলি। দ্যাট স্কোর কার্ড ডাজন্ট টেল ইউ যে আফিফ লাস্টের দিকে কি করছে, লাস্ট 3 ওভার একটা বাউন্ডারি মারতে পারে নাই, লাস্ট 3-4 ওভার এসে কয়টা বল ফেস করছে। দ্যাট ডাজন্ট টেল ইউ দ্যাট। সো দ্যাটস দ্য ডিফারেন্স, যে আমরা স্কোর কার্ড দেখে উই ক্যানট অ্যাকচুয়ালি টেল যে দ্য হোল থিং, মানে স্ট্যাটস ডোন্ট গিভ আস এ ক্লিয়ার পিকচার। সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ওইখানে, মানে রুট লেভেলে আই থিঙ্ক, মানে ওই একটু আগে একজন বললো না যে গোড়ায় গলদ আছে, আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় রুট লেভেলে প্রবলেম আছে। বিকজ আমরা বলছি একটা, মানুষ ধরে নিচ্ছে আর একটা, ওর ওটাকে টুইস্টেড ভাবে দেখছে। এনিওয়েজ, তৌসিফ যেহেতু ব্যাক করছে, আমরা মানে শো শেষ করব তার আগে অবশ্য একটা জিনিস নিয়ে আই হ্যাভ টু টক, যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ সামনে 2023, এবং ওডিআই টিমটা অ্যাকচুয়ালি কিন্তু বেশ ভালো। সাজ্জাদ যদিও বললো যে 7 নাম্বার, আই থিঙ্ক বাংলাদেশ আরো মাচ বেটার টিম, যদিও বাংলাদেশ কোয়ালিটি অপোজিশন কম খেলছে। জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলবে না, বাট ওয়ান ডে এন্ড টি-20 তো খেলছে। সো টি-20 সিরিজটা হারার পরে এখন ওয়ান ডে সিরিজের জন্য হোয়াট আর ইউর এক্সপেকটেশনস, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি? তৌসিফকে দিয়ে স্টার্ট করি, তারপরে এবিপি, তারপরে সাজ্জাদ। আসলে ওডিআই সিরিজে বাংলাদেশ, আই থিঙ্ক they will play the usual game. যদি বলি যে আমার পার্সোনাল এক্সপেকটেশনস কি, হ্যাঁ বাংলাদেশ সিরিজ জিতবে, বাট I humbly request to the team management যে প্লিজ, মানে apart from I don't know, maybe that's way too much harsh, অনেকে হয়তো বলবে ডিপিএল এর ফর্ম এই সেই হ্যান ত্যান, বাট ফার্স্ট 2 ম্যাচে আই ডোন্ট থিঙ্ক আনামুল হক বিজয়কে নিয়ে যদি খেলে নাম্বার 3 তে খেলায়, that would be a first of all a good choice. কারণ এগেইন ডিপিএল এর ফর্ম নিয়ে সে যখন টি-20 তে আসছে, অনেকে তার কথা বলতেছে যে সে ফরম্যাট চেঞ্জ হলে ব্যাটার চেঞ্জ হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। ওর টেকনিক্যালিটিতে ভাই এখনো সমস্যা, ফুটওয়ার্কের সমস্যা অনেকাংশে কমছে, কিন্তু তার কনফিডেন্স অনেক অনেক লো লেভেলে, অনেক লো লেভেলে তার কনফিডেন্স। সে কোনো শট খেলতে চায় না। মানে একটা ব্যাটার যখন একটা ম্যাচ খেলতে নামছে, সে যদি শটই না খেলে রান করবে কোত্থেকে? ও যখন একটা ব্যাট সুইং করতেছে, ওর ব্যাট সুইং দেখে মনে হইতেছে যে আল্লাহ আল্লাহ, এটা না, এটা আমি লফটেড মারবো না, না না আমি ওই গ্যাপে যদি মারতে না পারি। ডোন্ট ইউ থিঙ্ক যে ওকে যদি ওয়ান ডে খেলা একটু কনফিডেন্স ওর বাড়বে, বিকজ ও তো ওই ফরম্যাটে রান পাচ্ছে? I don't think so. I don't think so ভাইয়া। যখন কনফিডেন্স থাকে, আপনি কনফিডেন্সটা না আপনার ওভারঅল একটা বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। ওই ক্যাচ ধরার পরে হাত উঠে সুপারম্যানের মতো করলে ইটস নট আ থিং যে আপনি খুব কনফিডেন্ট। আমার কাছে মনে হইতেছে যে ওর টেকনিক্যালিটি কনফিডেন্সে অনেক গ্যাপ আছে। আই ডোন্ট থিঙ্ক ওডিআইতে খেললেও যে সে খুব ক্লিক করে অনেক উড়ায় ফেলাবে, এটা হবে না। রাদার আই শুড সে যে ওভারঅল একটা স্কোয়াড নিয়ে চিন্তা করা উচিত, যেটাকে নিয়ে তারা সামনে চিন্তা মানে খেলাবে। একটু ডিফেন্সিভ মাইন্ড থেকে বের হয়ে আসতে হবে। দে শুড গো উইথ, আমাদের এরকমই বাঞ্চ অফ প্লেয়ার্স। আমরা কিন্তু কখনো সুপার বাঞ্চ অফ প্লেয়ার্স পাই নাই। আমাদের যেই সুপার বাঞ্চ অফ প্লেয়ার্সরা ছিল, তারা একটা সময় পর্যন্ত খেলছে। রাইট নাও দে আর অন টু দ্য ডিক্লাইনিং পয়েন্ট। এই মুহূর্তে আমাদের যেটা অ্যাভারেজ, সেটাই হচ্ছে সুপার। সো ওই অ্যাভারেজটাকে যতটা সম্ভব আমার মনে হয় টাইম দেওয়া উচিত। সেখানে 11 এর মধ্যে কিছুটা চেঞ্জেস আসতে হলে আনুক,
ব্যাটিং অর্ডারে কিছুটা শাফলিং আনুক, বাট আমার কথা হচ্ছে হোয়াট এভার দ্য থিং ইজ দ্য মেসেজ শুড বি ক্লিয়ার, দ্য ব্যাটিং অর্ডার শুড বি কাইন্ড অফ লাইক দিস, যে আপনি এই ফরম্যাটে এই পজিশনে খেলতেছেন, মেন্স আপনাকে এইটা ডেলিভার করতে হবে, এইটা ব্যাটারের কানে ঢুকায় দেওয়া, এইটা ব্যাটারকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া, দিস ইজ শুড বি ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট সাইড। নাও ইফ আই কাম অন টু দ্য রেজাল্ট পার্ট, I think Bangladesh will win the series. There is no doubt. And second of all, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওভারঅল ওই জায়গাগুলোতে যদি কিছু ফাইন টিউনিং করে, সেটা বিসিবির বা বাংলাদেশ ক্রিকেটের ফিউচারের জন্যই ভালো হবে, এর বাইরে আর কিছু না। সো আমার মনে হয় কিছুটা আউট অফ দ্য বক্স এসে একটু চিন্তা করা উচিত, একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত, ডিফেন্সিভ হয়ে আর লাভ নাই। যদিও আমার এই কথাগুলো শেষে একটা কথা বলবো, আই নো বাংলাদেশ ক্রিকেট উইল বি ডিফেন্সিভ, কারণ তারা টি-20 সিরিজ হেরে গেছে, ওরা ওডিআই সিরিজটা জিতার জন্য একটা মরণ কামড় দিবে, 3টা ম্যাচই যেন ওরা ওভার 300 করতে পারে সেটার দিকে একটা মনোযোগ থাকবে, সেটার জন্য যতটা সম্ভব ওরা ওই কম্প্যাক্ট টিম নিয়েই যাওয়ার চেষ্টা করবে, দ্যাটস দ্য থিং। সো আমার বলা না বলায় কিছু যায় আসে না, বাট যদি আমি ওভারঅল একটা পারফেক্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি যেটা হওয়া উচিত, বিং অ্যান অ্যানালিস্ট অর হোয়াট এভার উই আর, সেইখান থেকে আমার যেটা মনে হয় যে একটু অ্যাটাকিং হওয়া উচিত, অ্যান্ড বিসিবি থিং শুড look forward for the new pack of players, not again for the short term success, I should say. নিউ প্যাক অফ প্লেয়ার্স কারা থাকবে, মানে সেটা It's যদি the, একটু আমরা বলি, ওয়ান ডে I should স্কোয়াডে তো clarify. হ্যাঁ I হ্যাঁ should হ্যাঁ clarify the thing যে নিউ প্যাক অফ প্লেয়ার্স না, মানে নিউ একটা ব্যাটিং অর্ডার নেওয়া, যে আজকে এর 5 নম্বরে, কালকে ওকে 6 নম্বরে, এইটা থেকে একটু বাইরে হওয়া দরকার। আমার কাছে ফার্স্ট অফ অল মনে হয় আফিফকে যদি ওরা ফিনিশার খেলাইতে যায়, গো উইথ হিম, প্লে হিম অ্যাজ আ ফিনিশার। আপনি মাহমুদুল্লাহকে রেস্ট দিচ্ছেন, কি মাহমুদুল্লাহ অন রেস্ট, ওকে ফিনিশার হিসেবেই দেখান। সুযোগ আসছে নাজমুল হোসেন শান্তকে নাম্বার 3-তে আবারও ট্রাই করানো হবে, এটাকে। সো এইখানে যদি আপনি চান, সেখানে আপনি কোনো চেঞ্জেস আনতে চাইলে সেখানে আনেন। সো ওভারঅল ওই জায়গাগুলো চেঞ্জেস আনা, মানে আমার কাছে যেটা ফিল হয় যে এই একই গদ বাঁধা একটা সাইকেল অফ চেইনের মতো করে না ঘুরে একটা পার্টিকুলার সেট ফিক্সড করে দেওয়া। নিউ প্লেয়ার্স এর কথা যেটা বলতে চাইছি, বুঝাতে চাইছি, সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারটাকে ফিক্সড করে দেওয়া। আমি বলতে জিনিসটা এরকম হওয়া উচিত যে মাহমুদুল্লাহ নাই, দেন আমার নাম্বার 5 ব্যাটার ইজ আফিফ হোসেন ধ্রুব। মাহমুদুল্লাহ খেলতেছে না, তাহলে আফিফ খেলতেছে ওইখানে। বা আমার এখানে মুশফিক খেলতেছে না, তাহলে এখানে শান্ত খেলতেছে। আমার এখানে নাম্বার 3-তে সাকিব খেলতেছে না, দেন আমার নাম্বার 3-তে হয়তো এই প্লেয়ারটা খেলতেছে। সো দিস শুড বি দ্য সিচুয়েশন, নট যে আমি আজকে নাম্বার 3-তে সাকিব খেলতেছে না, আজকে আমি উপরে আফিফকে নিয়ে আসবো, কালকে ইয়াসির রাব্বিকে নাম্বার 3-তে খেলাবো, পরশু আমি ওইখান থেকে নিচ থেকে টান দিয়ে আরেকজনকে নিয়ে আসবো, মেহেদী হাসান মিরাজকে নাম্বার 3-তে নিয়ে আসবো। এই কালচারটা থেকে আমাদের বের হতে হবে। রাদার উই শুড ফিক্স দ্য স্লটস। আপনি যখন স্লটটা ফিক্স করবেন, তখন ওই প্লেয়ারও কিছুটা কনফিডেন্ট পাবে যে না, আমি যদি সাকিব যদি না খেলে নাম্বার 3-তে আমাকে ব্যাট করতে হবে, আই শুড বি রেসপন্সিবল অ্যান্ড আই শুড ডেলিভার। তখন ওই জায়গা সিকিউর, 30 রান করলাম, আমার জায়গা সিকিউর হয়ে গেল, এই মেন্টালিটিটাও আই গেস চেঞ্জ হবে। হি শুড, দ্যাট পার্টিকুলার প্লেয়ার would be ready for any kind of situation. আচ্ছা, এবিপি এগ্রি ডিসএগ্রি, what do you feel? I won't go player by player basis, মানে তৌসিফ যেভাবে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করতেছিল বা যেভাবে বলতেছিল, he was talking about ইনামুল বিজয় বা talking about আফিফ, মানে প্লেয়ার বাই প্লেয়ার বেসিসে যায় আসলে খুব একটা লাভও নাই, বিকজ মানে বাংলাদেশের তো 2023 ওয়ার্ল্ড কাপের জন্য স্কোয়াডটা আমার কাছে মনে হয় মোরলেস সেট, মানে ইট ওয়ন্ট বি ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট ওয়াজ মেবি ইন দ্য সাউথ আফ্রিকা সিরিজ যেটা আমরা দেখলাম, ওই জায়গাতেও যেটা হয়েছে। এন্ড দেন আন্ডার তামিম, ওর রেজিমে ও যেভাবে আসলে একটা টিম সেট আপ করতে চাচ্ছে, হিল হ্যাভ দ্যাট। বাট এখন ঘটনা হচ্ছে উই ইভেন নো যে কে কোন জায়গায় খেলবে আইডিয়ালি, লাইক সাকিব আল হাসান ওয়েন ইজ ইন দ্য টিম, সে তো তিনিই থাকবে, মানে দোজ কাইন্ডস অফ থিংস আর দেয়ার ইন প্লেস, মানে মুশফিক হয়তো 4-এ থাকবে। সো দেয়ার আর ফিউ থিংস যেগুলো অ্যাকচুয়ালি অলরেডি সেট আছে। দিস ইজ দ্য ফরম্যাট যেখানে উই হ্যাভ টু থিঙ্ক দ্য লিস্ট। বললাম না, আমাদের ডিফল্ট সেট আপ, মানে এখানে মেন্টালিটি নিয়েও খুব বেশি কাজ করার নাই, এখানে ব্যাটিং অর্ডার নিয়েও খুব বেশি কাজ করার নাই। আই থিঙ্ক দ্য অনলি থিং যেটা বাংলাদেশ ট্রাই করতে পারে জিম্বাবুয়ে সিরিজটা ইজ টু হ্যাভ দোজ ব্যাকআপ প্লেয়ার্স রেডি অন রানস আর কি। মানে সাকিব আসলে তো সাকিবই আসবে, তো সাকিব যখন নাই তখন মানে কারা আছে, হু আর দেয়ার ইন দ্য স্কোয়াড যারা ওকে রিপ্লেস করতে পারে, ওই জায়গায় মেবি কোয়েশ্চেন থাকতে পারে। সো আমি বলবো যে এনামুল বিজয়কে উল্টা আমার মনে হয় খেলানো উচিত, বিকজ
মানে উই নিড সাম ব্যাকআপ প্লেয়ার্স যারা হচ্ছে পাইপলাইনে দে উইল বি দেয়ার এন্ড দেয়ার অ্যাবাউট, এবং মানে উইল বি লুকিং ফর দোজ চান্সেস। কারণ 2023 পর তো জায়গা ফাঁকা হবে আলটিমেটলি অ্যাট সাম পয়েন্ট। তামিম তো নিজেই বলে দিচ্ছিল যে আমরা কিন্তু 2023 পর বেশ কয়েকজন বাদ পড়ব। পরে আবার সে বলতেছে না না না, আই ওয়াজ জাস্ট টকিং অ্যাবাউট মেবি মাই সেলফ অর ওয়ান অর টু আদার্স, মানে সবার কথা বলতেছি না, বাট দের উইল বি স্লটস ওপেন। তো ওই ওপেন স্লটটায় তখন আবার হঠাৎ করে প্যানিক মোডে যেতে না যায়। মানে ইটস গুড টু এক্সপেরিমেন্ট ইন দিস কাইন্ড অফ সিচুয়েশনস যেখানে সাকিব মেবি খেলতেছে না। সো এইসব জায়গায় উই শুড মেবি বি ট্রাইং এনামুল বিজয় উল্টা, মানে জাস্ট টু সি যে সে আসলে ইফ হি ক্যান ডু ইট। কারণ ডিফল্ট সেটিং এর যে টেম্পো, I think he'll be able to manage that, and especially with this average Zimbabwe lineup, মানে বোলিং সেটআপ, এটাও আরেকটা অড ব্যাপার যে এখানে কেউ খুব ভালো পারফর্ম করলেও না, ইউ কান্ট সে যে সে আসলে ইজ রেডি ফর ইট। মানে ইটস জাস্ট দ্যাট মানে গুড, ইউ অ্যাট লিস্ট পারফর্ম টু ইউর লেভেল। মানে ওদের লেভেলের বোলিং কে তুমি খেলে যতটুক করার ততটুক করতে পারছো। সো আই থিঙ্ক এই জায়গাটায় দে ক্যান লুক ইনটু, I would say they should look into putting বিজয় in the lineup। কারণ শান্ত যেই ধরনের খেলাটা খেলতেছে, মানে হি স্ট্রাগলিং, অনেস্টলি স্পিকিং হি স্ট্রাগলিং, হি স্কোরিং রানস, টেস্টে হোক, টি20 তে হোক, ওয়ানডে তে হোক। ওর এই জিনিসটা আমার ভালো লাগে একদিক থেকে যে হ্যাঁ মানে হি ইজ ট্রাইং টু স্কোর, ও ট্রাই করতে মানে চেষ্টার কমতি নাই। মানে হি লুকস লাইক আ হার্ড ওয়ার্কিং পারসন, মানে আমার কাছে এরকম লাগতেছে। মানে সে স্ট্রাগল টাগল করে কোনাকাঞ্চি যেভাবেই হোক হি ইজ ট্রাইং টু স্কোর। আমি টেস্টেও দেখলাম যে কিছু কিছু ইনিংস ইজ ট্রাইং দোজ থিংস, টি20তেও দেখতেছি হি ইজ ট্রাইং হিজ বেস্ট যে কিছু একটা করার, মানে তার লিমিটের মধ্যে যা আছে সে ট্রাই করতেছে। ওডিআই ক্রিকেটেও হিল মেবি বি ডুইং দ্য সেম, বাট আমাদের কিন্তু ওর থেকে বেটার ক্যালিবারের ওডিআই ক্রিকেটার মেবি আছে। সো মানে এইসব জায়গায় ওকে দিয়ে আবারও জোর করে মানে ঘাটানোর দরকার নেই, মানে ওর উপরে আনডিউ প্রেসার দেওয়ারও দরকার নেই, আলাদা একটা হোপও ওকে দেওয়ার দরকার নেই যে মানে তোমাকে নিয়েই কিন্তু তোমাকে ঘিরেই আমরা আমাদের টিম সাজাচ্ছি, ব্যাপারটা এমনও না। মানে ইজ নট দ্যাট ক্যালিবার অফ আ ব্যাটসম্যান। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে অন্তত এটাই মনে হচ্ছে কি, আন্ডার 19 লেভেলস বাদ। সো আই থিঙ্ক এনামুল বিজয় ক্যান গেট আ চান্স এই জায়গাটায়, বিকজ মানে অ্যাওয়ে কন্ডিশনে হি ইজ নট দ্যাট ব্যাড। অস্ট্রেলিয়ার কন্ডিশন গুলাতে ইউ মাইট নিড সামওয়ান অ্যাজ আ ব্যাকআপ যার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, টু মানে ওই লেভেলের কনফিডেন্স থাকলে টু মেবি পুট হিম ইন দ্য স্কোয়াড এন্ড ট্রাই এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সো ওইটা আমি বলবো যে দে কুড ডু। বোলিং নিয়ে আমার কিছু বলার নেই, দে আর অল সেট। আর স্পেসিফিক্যালি জিম্বাবুয়ের যেই লাইন আপটা ওভার 50 ওভার্স, দে শুড রিয়েলি স্ট্রাগল এগেইনস্ট আস। মানে নাসুমের এক চেহারা আমরা টি20তে দেখলাম, ইউল সি আ টোটালি ডিফারেন্ট নাসুম যখন ওডিআইটা আসবে, ইউল সি আ টোটালি ডিফারেন্ট মেহেদি মিরাজ। মানে ওদের বল খেলতেই পারবে না, সাপোজ মানে they'll just be giving 30 odd runs 40 runs এরকমই হইতে পারে if things go as the default setting is আর কি। মানে এখানে বাংলাদেশ ক্যান পেস দেয়ার থিং, মানে they go for the slow kill ওডিআই ক্রিকেটে। সো ওইটা ওরা মনে হয় খুব ইজিলি করতে পারবে। বাট ইন টার্মস অফ দ্য ব্যাটিং আমি বলবো যে ইটস অ্যান অপরচুনিটি ফর আদার্স ইন অ্যাবসেন্স অফ মুশফিক এন্ড সাকিব টু ট্রাই এন্ড বি ইন দ্য রেডার, যাতে হচ্ছে করে যখন ফাইনাল স্কোয়াডটা তৈরি করা হয় লুকিং এট দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাহেড, ওরা যাতে পেকিং অর্ডারে একটু আশপাশে থাকে আর কি, এন্ড উইথ সাম সর্ট অফ কনফিডেন্স যে হ্যাঁ উইথ রানস আন্ডার দেয়ার বেল্ট। কারণ এরপর কিন্তু দ্য অ্যাসাইনমেন্টস উড গেট টাফার এন্ড টাফার। মানে দিস ইজ আই থিঙ্ক দ্য ইজিয়েস্ট চান্স টু শাইন। সো সামওয়ান প্লিজ কাম এন্ড গ্র্যাব দ্যাট। এটা আর আরেকটা বলবো যে তামিম ইকবালেরও বোধহয় মানে কিছু একটা করতে হবে আর কি, মানে ও কিন্তু অনেকদিন ধরে ইজ লাইক দেয়ার অ্যাবাউট, কিন্তু বড় একটা রান যে করা টু গেট দ্যাট বিগ ইনিংস আন্ডার হিজ বেল্ট এগেন, আর একটু কনফিডেন্স বুস্ট আপ এগুলা লাগবে, স্পেশালি আফটার হিজ রিটায়ারমেন্ট ঘোষণা টি20তে। ও কিন্তু এরপর আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নাই সো ফার, সো দিস উইল বি হিজ ফার্স্ট আউটিং এগেন। আই হোপ হি ক্যান ডু ওয়েল এন্ড আমরা ইজিলি 3-0 জিতে যাব। আই হ্যাভ দ্যাট ফিলিং ইন মি যে এই সিরিজটা আমরা জিতে যাব 3-0, বাট wouldn't matter much ওই সেন্সে বিকজ ইটস our default setting. I just want the players to come out a bit more confident এই আর কি। সো এই ফরম্যাট নিয়ে চিন্তা একটু কম, স্পেশালি জিম্বাবুয়ের সাথে এন্ড এই লাইন আপের সাথে। জিম্বাবুয়ের এই ধরনের they're just not quality. মানে ইফ ইট ওয়াজ আফগানিস্তান আমি একটু বলতাম যে একটু বেটার কোয়ালিটির টিমের সাথে খেলতেছি, বা ইভেন আই উড সে আয়ারল্যান্ড seems to have a better setup in ODI cricket. So Zimbabwe কে আমি আসলে ইয়া করতে পারি না, I don't rate them ODI cricket especially. Speaking of Ireland, South Africa and Ireland matchটাতে I'm watching, so I'm noticing a lot of things. There are lots of good signs. আমি কিন্তু I'm not saying that মানে South Africa are winning the World Cup, we are বলে ফেলতেছিলাম because for clarity South Africa are winning. I'm not saying that. What's new, man? What's new?
I genuinely feel I'm excited about this team in a long time. মানে South African cricket team নিয়ে I'm so excited. One day teamটা obviously they've not really cared about that format for a while now. যদিও মালানের মতন player they've managed to produce, but the T20 team is going from strength to strength. Bowling এর সমস্যা আছে, but the batting lineup looks so solid. মানে রিজা হেনরিক্সের মতন প্লেয়ার যদি রান পাইতে থাকে, you know that the team is in a good space. We found this new batting sensation, I would say, Tristan Stubbs, যে আসলে বলে যে আসলে বলে চাইলে মানে ছক্কা মারতে পারে। I'm not kidding, মানে he's a bigger hitter than Miller. Miller is a big hitter, but Miller'েরও কিছু limitations আছে, but this guy he can go for everything and he's only 21, মানে তার বয়সটাও দেখতে হবে। আর এটা তো আমাদের মতন না যে 21 বছর, অ্যাকচুয়ালি বয়স হচ্ছে 25-26। How do you know that? না এইজ সাউথ ফাজিং আফ্রিকা করে দেখে এগুলা সব ঠিক আছে না? না, সাউথ আফ্রিকা এইজ ফাজিং করে না। হ্যাঁ, না সাউথ এই আফ্রিকা হইলো চুর, সবচেয়ে বড় চুর। আমরা বাংলাদেশের চান্সেস নিয়ে কথা বলতেছি, হঠাৎ করে টপিক ঘুরে কই চলে গেল? আয়ারল্যান্ড, ও পিক করছে আমার কথা থেকে আয়ারল্যান্ড, এন্ড দেন হি ওয়েন্ট টু সাউথ আফ্রিকা। ওখান থেকে মানে হি জাস্ট ওয়াজ লুকিং ফর আ রুট, কিভাবে যাবে সাউথ আফ্রিকার দিকে? এই সাজ্জাদ, তুমি তাড়াতাড়ি শুরু করো তো, নাইলে মানে ও কিন্তু আয়ারল্যান্ডের সাথে সাউথ আফ্রিকার পারফরম্যান্স নিয়ে অ্যানালাইজ করা স্টার্ট করবে। মনে করেন এই যে এখানে আহত মানুষরা যে মনে করেন ক্যামেরা অফ করে শুয়ে আছে, আপনি শুরু করেন, নাইলে সাউথ আফ্রিকা শুনতে হবে সারা রাত। there's nothing much to add. আমি মোটামুটি এবিপিআর তৌসিফ কভার করে দিয়েছে। আমিও চাই ওয়ানডে সিরিজটাতে বিজয় চান্স পাক, ওয়ানডে সিরিজটাতে বিজয় চান্স পাক। কারণ হচ্ছে যে ইট উইল বি এ বিট আনফেয়ার টু হিম যদি টেস্ট আর টি20-র বাজে পারফরমেন্সের জন্য সে এত বছর পর টিমে চান্স পেয়ে আবার বাদ হয়ে যায়, একটু আনফেয়ার হবে। এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে যে ওয়ানডেতেও সে এরকম কিছুই করতে পারবে না, আলটিমেটলি আরো কয়েকটা বাসবুস খেয়ে দল থেকে বাদ যাবে। বাট স্টিল চান্স যখন দেওয়া হচ্ছে প্রপারলি দেওয়া উচিত আমার কাছে মনে হয়। স্পেশালি সাকিব যেহেতু নেই, নাজমুল শান্ত ওকে এনাফ চান্সেস দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সিরিজে এনামুল বিজয়কে চান্স দেওয়া যেতেই পারে। এই সিরিজটা যদি এনামুল বিজয় না ভালো খেলে, শান্ত ইজ দেয়ার, শান্ত তো অলরেডি আছে দলের সাথে প্ল্যানে। ইয়াসির রাব্বি কাম ব্যাক করবে, হ্যাঁ, সো দেয়ারস নো হার্ম, অ্যাটলিস্ট দেখতে তো সমস্যা নেই। বরঞ্চ আমি তো বলবো যে বেটার হবে একটা ডানহাতি ব্যাটার যদি এরকম এই জায়গায় পেয়ে যায়, ভালো করতেছে। সো হোয়াটস রং ইন দ্যাট? এছাড়া আমিও আই ডোন্ট সি এনি চান্স জিম্বাবুয়ের আসলে সিরিজ জেতা তো অনেক দূরের কথা, একটা ম্যাচ জিততেও কষ্ট হবে। ওয়ান ডেতে বাংলাদেশ যেই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে, জিম্বাবুয়ের এখানে কোপ আপ করতে খুব কষ্ট হবে। ব্যাটিংয়ে বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে ওদের 50 ওভার টিকে থাকতে কষ্ট হবে, এবং বোলিংয়ে বাংলাদেশের সাথে মানে তামিম আর লিটনই দাঁড়াই যাবে। অনেস্টলি জিম্বাবুয়ের বোলিংয়ে কিচ্ছু নাই, আনলেস ওরা পিচের মধ্যে অনেক কিছু আহামরি কিছু করে যদি ফেলে, মনে করে পুরাই সবুজ ঘাস টাস করে ক্র্যাক ম্যাক ফালায়, সেগুলো আলাদা কথা। যে কোনো নর্মাল স্পোর্টিং কোনো চান্স নাই, ওই সব হারারেতে একই মাঠ, ওই মাঠে 11টা পিচ, তো ওইটার যে কোনো একটাই খেলবে আর কি। ওইটাই। সো আই ডোন্ট, মানে বাংলাদেশ যদি ওয়ানডেতে হেরে যায় এখানে, এইটা নিয়ে মানে তখন এটা ইটস মানে এই জিম্বাবুয়ে টিমের সাথে যদি ওয়ানডেতে যায়, ইটস এ বিগার কনসার্ন দ্যান বাংলাদেশ লুজিং দ্য টি20। বাট আই উড সে ওরা যদি জিততে পারে, ওদের অ্যাকচুয়ালি ভালো খেলে জিততে হবে আর কি। মানে বাংলাদেশকে আউটপ্লে করে জিততে হবে। টি20তে যেমন যে কেউ বাংলাদেশকে মানে এমনি হারায় দিতে পারে, মানে বেস্ট খেলতেও হয় না। টি20তে যেমন একটা ওভারে মোমেন্টাম ঘুরে যায়, ওয়ানডেতে তো এই ধরনের কিছু না। ওয়ানডেতে তো এক ওভার বাজে হইলেও সমস্যা নেই, মোমেন্টাম ঘুরবে না খেলায়। কালকে যেমন নাসুমের ওই ওভারটার পর মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে, জংওয়ে ভালো খেলা শুরু করলো। হ্যাঁ, জংওয়ে তখন দেখলাম কি পেসারদেরকে বার্ল ভালো খেলতে পারে না, কিন্তু জংওয়ে মারতেছে, আর স্পিনারদেরকে জংওয়ে অত ভালো খেলতে পারে না, ওইদিকে বার্ল মারতেছে। কে ডানা জিম্বাবুয়ের ওডিআই র‍্যাঙ্কিং 15 জাস্ট এক্স্যাক্টলি ম্যান, আমি এইজন্যই বলছি যে ওরা খুবই বেশি বাজে অবস্থায় আর কি। I would prefer any other stronger opponent, but ওদের সাথে খেলায় আসলে জাজ করা ফেয়ার হবে না, but it's just about confidence boost. At the same time ওদের সাথে ভালো খেললেও এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নাই যে
খুব ভালো ফর্মে আছে, হাতিগোড়া মেরে ফেলছে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়ে গেছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো এইখানে অ্যাকচুয়ালি প্লেয়াররা একটু প্রেসারে থাকবে, কারণ ওদের গেইন করার চাইতে লুজ করার জিনিস এখানে অনেক বেশি আছে। সো আমার কাছে মনে হয় যে তখন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে যখন কথা হচ্ছিল যে বোর্ড চাচ্ছিল সিনিয়রদেরকে রেস্ট দিতে, সিনিয়ররা খেলতে চাচ্ছে, দুটো ব্যাপার হইতে পারে। একটা হচ্ছে যে তামিম চায় না এই মুহূর্তে, সেটা জিম্বাবুয়ে হোক আর যে অপোনেন্টই হোক, সে যে কটাই ওডিআই পারে সে দলটাকে সেট আপ করতে চাচ্ছে, রিদমে আনতে চাচ্ছে, জিততে যাবে, সব ম্যাচ জিততে যাবে। এট দ্য সেম টাইম রিয়াদ একটু অফ ফর্মে আছে, মুশফিক একটা ব্রেক দিয়ে আসতেছে। সো দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর দেম, যে এই জায়গা থেকে তারা হচ্ছে যে একটা রিদমে আসতে পারে কিনা। ওয়েল, এটার সাথে আমরা আজকের মতো তাহলে উই ক্যান এন্ড সিলি পয়েন্ট। আমাদের রায়ান একটা কমেন্ট দিছে লাস্ট, রায়ান কবির রাজিন না, বাংলাদেশের রিটায়ার ফ্রম টেস্ট থেকে না, আই ডোন্ট এগ্রি উইথ টেস্ট, কারণ টেস্টে তো বাংলাদেশ ফাইনালে একটা ফাস্ট বোলিং ইউনিট তৈরি করছে আফটার 20+ ইয়ার্স, এন্ড ব্যাটিংটাও মানে লিটনের ব্যাটিং, ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ লিটনস ব্যাটিং। না মানে টেস্টে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ইমপ্রুভমেন্ট, মানে এমন কিন্তু না যে টেস্টে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না, দ্যাট ইজ দ্য পজিটিভ সাইন যে টেস্টে উই ক্যান সি ইমপ্রুভমেন্ট, দেখা যাচ্ছে সিস্টেম যাই থাক দেখা যাচ্ছে। এন্ড দিস অলসো শোজ যে আমাদের যে ক্রিকেটের এস্টাবলিশমেন্টটা, ওডিআই এর ফোকাস বেশি, এরপরে যে টেস্ট সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, মানে টি20 আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের লিস্ট প্রায়োরিটি, সেটার প্রিপারেশনটাও ওরকম। টেস্ট ম্যাচগুলো হারলেও প্রত্যেকটা সেশনে এরকম একটা দুইটা তিনটা সেশন বা দিন কিন্তু দেখা যায় যেখানে বাংলাদেশ অ্যাকচুয়ালি প্রপার টেস্ট ম্যাচটা খেলে, বি ইট ইন বোলিং বি ইট ইন ব্যাটিং। হয়তো শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না, স্পেশালি আই উড সে বোলিং, মানে বাংলাদেশের টেস্ট বোলিং আগে এতটা বাজে ছিল যে কারণে আমরা আসলে দেখতে খুব অড ফিল করতাম, বিকজ মানে উই নিউ যে উই ওয়ন্ট বি এবল টু গেট 20 উইকেটস। এখন না একটা হোপ থাকে 20 উইকেট মেবি পাইলেও পাইতে পারি, অপোনেন্ট যাই হোক না কেন, উইকেটের অবস্থা যাই হোক না কেন, এই হোপটাই আসলে বাঁচায় রাখছে আমাদেরকে এখনো, যে উই ফিল দেয়ার ইজ সাম কাইন্ড অফ এন ইমপ্রুভমেন্ট হ্যাপেনিং ইন টেস্ট ক্রিকেট। আচ্ছা ভাই, ইভেন সিকান্দার রাজা সেও টি20 বোলিংটা কেমন দরকার, ব্যাটিংটা কেমন দরকার বেটার জানে আমাদের। সিকান্দার রাজার বোলিং নিয়ে কেন কথা বললাম, ইজ এ পার্ট টাইমার, ও তার বোলিং অ্যাকশন চেঞ্জ করে নারায়ণের মতো বল লুকায় এসে বল করে সে সমানে ইয়র্কার দিয়ে যাচ্ছে। আর যেখানে আমাদের বোলাররা যখন একবার মার খাওয়া শুরু করে টি20 তে, তারা খেয়ে হারাই ফেলতেছে। ওয়াও, সো আমরা শো করতে করতে, আই মিন একটু ক্রিকেটের বাইরে, সরি সাজ্জাদ, যেহেতু তুমি একটু রায়ানের কমেন্টটা থামাইলা, আমি অন্য জিনিস চেক করতে করতে I just noticed that Kukurea to Chelsea has happened. So Chelsea, শোনো এবিপি, I know আমাদের হট্টগোল সামনে করতে হবে আজকে কালকে, মানে কালকে আই গেস করা উচিত, সিজন প্রিভিউ একটা করা উচিত, বাট চেলসি আর কুকিং। তুমি একটু আগে যে রান্না করলে না, ইউ গাইস আরন্ট কুকিং, আমরা we are cooking. We're not man. I thought আমরা এবার চেলসির টপকায় যাব, দেখা যাক কি হয়। আর আরেকটা কোয়েশ্চেন ইনফ্যাক্ট করেই ফেলি, মানে আমরা আজকে 1 ঘন্টার জায়গায় প্রায় 2 ঘন্টাই করে ফেলছি, সো মিলাই ফেলি। সাজ্জাদ যদিও তার একটু সকালে উঠতে হবে, সরি সাজ্জাদ, না পারবে, আর 7-8 মিনিটই তো। which is the best T20 international team in the world right now? সাজ্জাদ দিয়ে স্টার্ট করো, তারপরে এবিপি। আমারটা তো এখন মানে তোমরা তো বলবা বায়াসড, কিন্তু সাউথ আফ্রিকা যে এখন ভালো এটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি, কিন্তু তোমরা তো এটা, আমি এই কোশ্চেনের অ্যানসার দিব না, এটা সাজ্জাদ আর তুমি মিলেই বলো, বিকজ আই ডোন্ট ফলো আ লট অফ আদার ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট বাদে, বলেই দিলাম, আই কনফেস। কোশ্চেনটাই শুনি নাই, আরেকবার বলো। এখন কারেন্টলি বেস্ট টি20 টিম কোনটা? কঠিন প্রশ্ন। অফ কোর্স টাফ, কারণ অ্যানসার সাউথ আফ্রিকা হবে। পাকিস্তান নিয়ে কি, সে কোন দিক থেকে? এটা সবাই পাকিস্তানের ভোট দিচ্ছে উইদাউট এনি এক্সপ্লেনেশন। তুমি এক্সপ্লেইন করো তাইলে, ওয়াই পাকিস্তান? উইদাউট এনি এক্সপ্লেনেশন কেন বলতেছো? পাকিস্তানের ব্যালেন্সের কথা দেখে বলতেছি। পাকিস্তানের বোলিং বলো, ব্যাটিং লাইনআপ বলো, সবকিছুই যথেষ্ট ব্যালেন্সড। মানে সাউথ আফ্রিকাতে অনেক ট্যালেন্ট আছে, বাট নট দেয়ার ইয়েট। সেটা হয়তো 2 বছরের মধ্যে একটা পজিশনে যাবে, বাট পাকিস্তানটা সর্টেড এই মুহূর্তে টিমটা।
মানে শাহনুরের ফেভারিট টিমগুলো এগুলাই, মানে দে আর অলওয়েজ 2 বছর পরে প্রিপেয়ার্ড হবে টাইপ টিমগুলো শাহনুর সাপোর্ট করে আর কি, মানে যারা এখন কিছু না 2 বছর মেবি 2 পরে বছর পরে কিছু হইতে পারে, 2 goes বছর for everything, পরেও like 2 বছর পরেই থাকবে। হ্যাঁ ওইটাই, 2 বছর পরেও 2 বছর পরে তো, মানে এটাই শাহনুরের টিপিক্যাল টিমস দ্যাট শাহনুর ফলো আর কি। তারপরে ওরা কিছু বললেও বলবে কি যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ফলো দ্য মেইন স্ট্রিম গাইজ, আমি ফলো করি হচ্ছে আন্ডারডগদেরকে, আমার ভালো লাগে হচ্ছে আন্ডারডগ টাইপ টিম, মানে ও হচ্ছে গিয়ে ওই যে আইয়ুব বাচ্চুর ওই গানটার মতো, মানে কষ্ট পাইতেও ভালোবাসে, এজন্য হচ্ছে ওই টিম, হ্যাঁ এজন্য ওই টিম গুলাকে সাপোর্ট করে আর কি। সো আমি বুঝে গেছি ওর ব্যাপারটা বুঝছি আমি, মানে although he is hopeful but he also মাথার পেছনে সেটাও হোপ করতেছে যে না পারে সাউথ আফ্রিকা, যাতে পরেও এই ধরনের হোপ করতে পারে আরো 2 বছর পর। শানু তুমি ওয়ার্ল্ড ক্রিকেটে মানে তুমি যা মানে অল টাইম ওয়ার্ল্ড ক্রিকেটে বেস্ট কয়েকটা প্লেয়ারের নাম বলো তো। ডেল স্টেইন, an all-time greatest fast bowler. Shane Warne, all-time greatest bowler. Jacques Kallis, all-time greatest all-rounder. আমি বলতে চাইছিলাম যে ক্যালিস এখনই বলতে দাও না। Brian Lara, best left-handed batter of all time. Sachin Tendulkar, most influential cricketer in probably cricket's history. Brian Lara to bollamই, and obviously Sir Don Bradman, the greatest sports person of all time. তুমি একটু দেখো আমি কেন বলতেছি, ইভেন দ্য সাউথ আফ্রিকানস যাদের নাম তুমি বলছো, ডেল স্টেইন, জ্যাক ক্যালিস, ওদের নামগুলা খেয়াল করো, নামের মধ্যে না একটা ভাব আছে, হ্যাঁ, যে নামগুলা শুনেই বোঝা যায় যে এইগুলা ভালো করবে। আর লুক এট ইওর টিম নাও, হ্যাঁ, রিজা হেনড্রিক্স, হেনরি ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, do they sound like যে ওরা ভালো করবে? Brevis, Dewald Brevis আছে, they don't even sound like good players. তোমাদের ওই যে আন্দেলে ওই যে যার নাম উচ্চারণ করতে প্রবলেম হয় ওদের নাম বলো। No, ওইটারে প্লিজ আন্দেলে ওইটারে বাদ, ওরে বাদ। You have to keep him away from the team during the World Cup. Stay away. World Cup fixture-টা আবার দেখতে হবে। But now honestly, you said Pakistaner, they've got a very talented team. The only issue I feel with Pakistan is ওদের লাইনআপটা না এখনো সেটেল না। They played a T20 series against us, মানে সাউথ আফ্রিকার সাথে, where they had ওই যে আব্দুল কাদেরের ছোট ছেলেটাই, ওসমান কাদের, and then he's in and out of the squad, মানে they've got depth, that's true. আবার ওয়ার্ল্ড কাপে কাদেরকে কিন্তু ইয়েতে রাখছে পাকিস্তান, ওই এশিয়া কাপের স্কোয়াডে রাখছে। And you look at যে ওদের একটা নাম্বার 6 ছিল, I forgot his name, সে কিন্তু T20 ওয়ার্ল্ড কাপে মারতেছিল, কি নাম, আসিফ আলী, and then I'm not sure if he's part of the team anymore. মানে it's a very weird squad কিন্তু they've got Babar Azam, they've got Rizwan, two of the মানে cornerstones, they've got Shaheen Shafridi, আর বাকি টিমটা মানে just doesn't feel as settled, মানে settled unit লাগে না। They will play 7 T20s against England, so তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কতটা settled হয় তারা during that, and also in the Asia Cup. But যে আল ফাহিম যেরকম বলছে যে পাকিস্তান will win Asia Cup and Bangladesh will be out of the group stage. So anyways, it's been a pleasure. ABP, it's been a pleasure. সাজ্জাদ আর তৌসিফ as always, ও আশা মানে শো শেষ হওয়ার আগে চলে যে ঘুম পায় তার, এখন চাকরিজীবী মানুষ, প্লাস সে রিক্সা থেকে পড়ে তার রিসেন্টলি ছিনতাই হয়েছিল, সো he hurt himself. এগুলি তৌসিফের প্রায় হয়, I don't know, like this is like the second time for the second year, মানে ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, so he needs to really take care of himself. আচ্ছা, যেটার জন্য আমি ইন্ট্রোতে আমাদের নতুন একটা ইন্ট্রো হয়েছে, made by the great OBP আমাদের সাথে কমেন্টসেও আছে, so thank you so much once again for this lovely silly point video, because এর আগের ভিডিওটা it was getting old, and plus পরের দিকে কপিরাইটের একটা সমস্যা ছিল, so this is our brand new silly point intro, outro, promo, যেটাই বলি না কেন। Till next time, this is us saying goodbye, good night. We'll see you very very soon for an episode of Hot to Goal. Hello, welcome everyone. This is Silly Point. শুরু করি আমরা। আমার কাছে মনে হয় যে লিটন ইজ নট এ ক্যাপ্টেন, to be very honest, just for the series T20 captaincy থেকে আগেই সিরিজ মেবি আমি অনেক বেশি পরিমাণ অপটিমিস্টিক হয়ে যাচ্ছি, বাট আই থিংক
সোহান হ্যাজ দ্যাট মেন্টালিটি। আজ যেটা মেনশন করলাম, অতি মানবীয় কিছু করে ফেলার পরেও আমরা একটা স্বাভাবিক সিচুয়েশনে আসি। আমি মাথায় তেল, অন্য সব জায়গায় তেল দেওয়া ঠিক না, মাথায় তেল পর্যন্ত ঠিক আছে।